আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আজকালের মতো ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সো আজকে তো আপনাদের ঈদের পর এটাই হচ্ছে আপনাদের কার্যক্রম শুরু হয়েছে এই ক্লাসের মাধ্যমে, রাইট? জি। এই জন্যই অ্যাকচুয়ালি অনেকেই হচ্ছে গ্রাম থেকেও আসতেছে। তো মেবি আজকে ক্লাসটা আরো পরে দিলে ভালোই তো, কজ অনেকেই রাস্তার মধ্যে আছে। তো ওই জন্যই জয়েন করতে পারছে না। বাট আপনাদের শেষ ক্লাসগুলোতে আপনাদের স্টুডেন্ট মানে কতজন ছিল, মানে অন অ্যাভারেজ? 4-5 জন। আচ্ছা, তার মানে অনেক কমে গেছে। তো এটাই হচ্ছে, আমি সবসময়ই বলি যে আহ, একটা প্রথম দিকে একেবারে দেখবেন একেবারে 100% অ্যাটেন্ডেন্স আছে, রাইট? বাট পরবর্তীতে আপনার কমতে কমতে প্রায় লাস্টে 10%-এর মতো থাকে, রাইট? তো এটাই হচ্ছে আমাদের আহ আমাদের ধৈর্য, রাইট? আমরা কতটুকু ধৈর্যের সাথে এই কোর্স গুলো শেষ করতে পারি। তো যারা শেষ করতে পারে তারাই অ্যাকচুয়ালি কিছু না কিছু করে, রাইট? তো এই জন্যই আমাদের সব ক্ষেত্রে নট নেসেসারিলি এটা কোর্স করার জন্য কাজ 3 মাসের একটা কোর্স, রাইট? ওই ফ্লোটা ধরে রাখা অনেক মুশকিল। সো ঠিক আছে। সো আমরা শুরু করতে পারি। তো অনেকে জেনুইন অ্যাটেন্ড করতে পারছে না, কজ অনেকেই আজকে গ্রাম থেকে ফিরছে। তো আমরা তাহলে শুরু করি। এক মিনিট দিন আমাকে। কি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। সো আপনারা তো একটা কোর্স শেষ করেছেন, রাইট? আমি আপনাদের যে কোর মডিউলস গুলো আছে, রাইট? আমরা প্রথমে যদি আমি একটু মডিউল গুলো বলি, তো প্রথমে হচ্ছে আপনারা বেসিক পাইথন শিখেছেন, রাইট? সো বেসিক পাইথন থেকে হচ্ছে আপনারা একটা এসকিউএল শিখেছেন, ইট ইজ সাইড প্রোড, রাইট? এসকিউএল যেহেতু আপনার ডেটা নিয়ে কাজ করতেছেন, আমাদের ডেটা গুলো ডেটাবেজের মধ্যে থাকে, এই জন্য আমরা এসকিউএল সিনট্যাক্স ইউজ করে কিভাবে এক্সট্রাক্ট করতে পারি সেটা শিখেছেন। দেন হচ্ছে আপনারা পাইথনের যে পপুলার লাইব্রেরিজ গুলো আছে, রাইট? সেগুলো আপনারা কিভাবে ইউজ করতে হয় সেটা শিখেছেন, রাইট? দেন তার মানে হচ্ছে আমার ডেটা ম্যানিপুলেশন, ডেটা ইম্পোর্ট, ডেটা ম্যানিপুলেশন, ডেটা অ্যানালিসিস, রাইট? এই কাজগুলো আমরা এই লাইব্রেরিজ গুলো দিয়ে, আবার ডেটা ভিজুয়ালাইজেশন, রাইট? এই কাজগুলো হচ্ছে আমরা ডেটা লাইব্রেরিজ গুলো দিয়ে ইজিলি করতে পারি। দেন হচ্ছে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদমস, সেই ফান্ডামেন্টাল যে অ্যালগোরিদমস গুলো ইউজ করে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং করি, রাইট? সেগুলো মোটামুটি আপনারা শিখেছেন আজকে পর্যন্ত। যে এখন কোশ্চেন হচ্ছে, আপনারা তো একটা আমি ধরে নিচ্ছি বা আমি অ্যাজিউম করছি এগুলো হচ্ছে আপনাদের একেবারেই নতুন শেখা, রাইট? সো এখন কথা হচ্ছে, এই যে নতুন একটা স্কিল আপনারা শিখলেন, এরপরে হচ্ছে আপনারা কিভাবে কি কাজ করতে পারেন বা কিভাবে সেইগুলোকে আরো ডেভেলপ করতে পারেন, এক। দেন সেগুলোকে ইউজ করে কিভাবে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, রাইট? তো এই সো এই জিনিসগুলোকে নিয়ে গাইডলাইন দেওয়ার জন্যই হচ্ছে আপনাদের জন্য এই দুইটা ক্লাস হচ্ছে আহ, আহ, তৈরি করা হয়েছে, ঠিক আছে? জাস্ট আমি এটা শুরু করার আগে জাস্ট একটা সহজ ভাষায় বলি যে হোয়াট ইজ ডেটা সায়েন্স। তো এখন ডেটা সায়েন্স তো আমরা অনেকেই জানি, রাইট? ডেটা সায়েন্স হচ্ছে ডেটা অ্যানালিসিস করে অনেক কিছু বের করতে পারি, রাইট? আমরা বিভিন্ন ইনসাইট, বিভিন্ন ইনফরমেশন যেগুলো হচ্ছে আমরা আহ, জানতাম না আগে, সেগুলো ডেটাগুলো দেখে আমরা সেগুলোকে বের করতে পারি। বাট ডেটা সায়েন্স আমরা কেন ইউজ করি, আমি একটা কোম্পানির পার্সপেক্টিভ আপনাকে বলতে চাই, ঠিক আছে? তো এটা ভেরি ইন্টারভিউ কোশ্চেন অনেক জিজ্ঞেস করা হয়, কারণ এটি হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ডেটা সায়েন্টিস্টের জন্য হচ্ছে আপনি অ্যাপ্লাই করতেছেন, তা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন কিনা যে ডেটা গুলোতে আপনি কি করবেন, ঠিক আছে? এই জন্য এটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। তো ডেটা সায়েন্স আমরা কেন ইউজ করি? ডেটা সায়েন্স আমরা ইউজ করি কারণ হচ্ছে আহ যে কোনো ধরনের বিজনেস প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে? সো আহ হতে পারে যে আমি যদি ব্যাংকিং এর পার্সপেক্টিভ বলি, রাইট? যে কাজগুলো আমরা যখন কোনো কাস্টমারকে লোন দিই, রাইট? সেই লোনটা দেওয়ার আগে তো আমরা সেগুলোকে আহ যাচাই করতে হয় যে কাস্টমারটা লোন পাওয়ার যোগ্য কিনা, রাইট? তো সেটা করার জন্য আমরা কি করতাম, ম্যানুয়ালি অনেক কিছু চেক করতাম, ম্যানুয়ালি ক্যালকুলেশন করতাম, ঠিক আছে?
বাট সেগুলো না করে আমরা ম্যানুয়াল না করে আমরা এখন কি করতেছি, একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমস ক্রিয়েট করতেছি। সেই মেশিন লার্নিং অ্যালগোরিদমস হচ্ছে আমাকে ইনস্ট্যান্টলি 1 সেকেন্ডের মধ্যে আমাকে হচ্ছে একটা রেজাল্ট দিচ্ছে, রাইট? সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, আমার যে ম্যানুয়াল যে কাজটা করতাম, যেটার জন্য আমাকে 1 ঘন্টা সময় লাগতো, এটা একটা প্রবলেম, রাইট? সেই প্রবলেমটাকে হচ্ছে দূর করার জন্য হচ্ছে আমরা একটা মেশিন লার্নিং ইউজ করতেছি, যে যার কারণে হচ্ছে আমরা 1 সেকেন্ডে সেটাকে দিতে পারতেছি, রাইট? এই জন্যই দেখবেন এখন ব্যাংকিং যে কোম্পানিগুলো আছে সেগুলো কি করছে, ইনস্ট্যান্ট লোন দিচ্ছে। আপনি অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, ইনস্ট্যান্টলি ইন সেকেন্ডস হচ্ছে আপনি লোন পাচ্ছেন বা ক্রেডিট কার্ড পাচ্ছেন। সেটা কেন পসিবল হচ্ছে? পসিবল হচ্ছে আপনি ব্যাক এন্ড অ্যাকচুয়ালি একটা মেশিন লার্নিং রান হচ্ছে, ঠিক আছে? সেই জন্যই হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। তো এইখানে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আমাদের যে ম্যানুয়াল ইন্টারভেনশন, সেই ম্যানুয়াল ইন্টারভেনশন থেকে আমরা কমিয়ে আনা, কমালে কি হয়, আমাদের প্রসেসিং দ্রুত হবে, আমরা আরো অনেক কিছু করতে পারবো, রাইট? আমাদের বিজনেস স্পেন্ড করতে পারবো, আমরা অ্যাপের মাধ্যমে লোন দিতে পারবো, রাইট? সো এই যে কোনো ধরনের বিজনেস প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আমরা ডেটা সায়েন্স আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? আপনাকে যদি কোশ্চেন করে ইন্টারভিউ বোর্ডে, আপনি এই সিম্পল বলবেন যে 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 কোনো ধরনের বিজনেস প্রবলেম যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলোকে সলভ করার জন্য আমরা ডেটার মাধ্যমে যেভাবে সলভ করি, এটাই হচ্ছে আমাদের ডেটা সায়েন্স। এই জন্যই আমরা ইউজ করি ইন এ কোম্পানি, ঠিক আছে? দেন একটা এক্সাম্পল দিয়ে দিলেন, সো এইভাবেই হচ্ছে আপনাকে অ্যান্সার গুলো দিতে হবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমাদের স্কোপ কি এই দুটো ক্লাসে। তো প্রথম আমি যে পার্ট ওয়ান আর পার্ট টু ভাগ করি, সেটা পার্ট ওয়ান হচ্ছে যেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে জব প্রিপারেশন করার জন্য আপনাদের গাইডলাইন্স দিব। আর সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা কিছু টিপস দিব, ঠিক আছে? তো টিপস বলতে আপনারা সিভি গুলো কিভাবে তৈরি করবেন অ্যাজ একটা সায়েন্টিস্ট, এন্ড হচ্ছে একটা ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করা হয় বা কি ধরনের টিপস হচ্ছে আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইন্টারভিউ বোর্ডে পাস করার জন্য, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের আপনারা জাস্ট একটা গাইডলাইন্স দিব, নট নেসেসারিলি যে জবের জন্য গাইডলাইন্স। সো আপনার নতুন একটা স্কিলস অ্যাকোয়ার করেছেন, রাইট? সেই স্কিলস গুলো আপনারা কিভাবে আরো ডিফাইন করতে পারেন, আপনারা আরো শিখতে পারেন, ঠিক আছে? সেই এক্সাম্পল গুলো আমি আজকে আপনাদেরকে দিব, ঠিক আছে? সো তো প্রথমেই হচ্ছে আমাদের বুঝতে হবে যে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হচ্ছে আমাদের কি ধরনের স্কিলস থাকা দরকার, ঠিক আছে? সো একটা জিনিস যে সবাই ভুল করে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, ঠিক আছে, যারা নতুন শিখতেছে, তারা মনে করে ডেটা সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি বা ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি একটা আহ আপনাকে ভালো প্রোগ্রামিং জানতে হবে, আপনাকে ভালো পাইথন জানতে হবে, ঠিক আছে? বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, ডেটা সায়েন্টিস্ট বা এই রোল গুলো কিন্তু হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোল না, ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলের জন্য হচ্ছে আপনাকে ভালো প্রোগ্রামিং জানতে হবে, ঠিক আছে? বাট অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট এই ডেটা ফিল্ডসে আপনার কোর স্কিলস যেটা থাকতে হবে সেটা হচ্ছে, আমি থিওরিটিক্যালি বলি, আপনার স্ট্যাটিস্টিক্স এর কোর স্কিলস থাকতে হবে, ঠিক আছে? আপনি স্ট্যাটিস্টিক্স এর A to Z আপনি ভালো করে জানেন, ঠিক আছে? সেইটা যেহেতু আমাদের ডেটা অনেক বড় হয়, ডেটা অনেক কমপ্লেক্স হয়, সেটা প্রসেস করার জন্য, আর আমরা যেহেতু কম্পিউটারে আমরা সেগুলো প্রসেস করি, তো সেই কম্পিউটারের ভাষা তো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের কেন লাগতেছে, আমাদের যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। বাট বাট কোন পদ্ধতি ইউজ করে সলভ করতেছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, রাইট? আমরা স্ট্যাটস ইউজ করতেছি, ঠিক আছে? তো আপনারা আপনি যখনই হচ্ছে আহ, একটা মেশিন লার্নিং তৈরি করেন, সেটা কোড করেন, রাইট? আপনি ধরেন লজিক রিগ্রেশন হচ্ছে এই ফাংশনটা ইউজ করেন, এই লজিক রিগ্রেশনটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করছে, রাইট? আপনি রিগ্রেশনের ফর্মুলা আপনি আই হোপ সবাই জানেন, রাইট? সেই ফর্মুলাটাই কিন্তু এক্সিকিউট করছেন পাইথন, ঠিক আছে? সো এজ এ ডেটা সায়েন্টিস্ট হচ্ছে আপনাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্স এ ভালো দক্ষতা থাকতে হবে। অবশ্যই পাইথন পাইথন লাগবে, কারণ পাইথন লাগবে হচ্ছে এই প্রবলেম গুলোকে সলভ করার জন্য, বাট নট নেসেসারিলি ইট ইজ ইয়ার কোর স্কিলস, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। এবং ইন্টারভিউ বোর্ডেও কিন্তু হচ্ছে আপনাকে আহ প্রায় 60 to 70% হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে কোশ্চেন করবে, আর এই 30 to 40% হচ্ছে আপনাকে এই
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের আমি বলতে চাচ্ছি কোর স্কিলস হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স, সাইড স্কিলস হচ্ছে আমাদের পাইথন, ঠিক আছে? ওকে, সো দেন হচ্ছে আমাদের প্রবলেম বুঝতে হবে, সলভ বিজনেস প্রবলেম, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিই যে যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে প্রবলেমটা সম্পর্কে বুঝতে হবে, রাইট? প্রবলেমটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে একটা আমি যেটা প্রিভিয়াসলি যেটা এক্সাম্পল দিলাম যে লোন আন্ডার রাইটিং, রাইট? একটা কাস্টমারকে লোন দেওয়ার আগে সেই কাস্টমারকে লোন পরিশোধ করতে পারবে কিনা সেইটা যাচাই করাকে আমরা লোন আন্ডার রাইটিং বলি ইন ব্যাংক, ঠিক আছে? এখন লোন আন্ডার রাইটিং নিয়ে হচ্ছে আমি একটা মেশিন লার্নিং তৈরি করতেছি, ঠিক আছে? এখন এই লোন আন্ডাররাইটিং সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? সেটা কিভাবে কাজ করে মানে কোনো আইডিয়া নাই, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি সেটাকে ভালো করে সলভ করতে পারবো না, রাইট? যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আমাদেরকে সেই প্রবলেমটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। থার্ড হচ্ছে ডোমেন এক্সপার্ট, ঠিক আছে? সেম, এটাও মোটামুটি রিলেটেড। সো ডোমেন এক্সপার্ট হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন বা যে ধরনের কাজ করতেছেন সেই ইন্ডাস্ট্রি সেই ধরনের কাজ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, সেটা বুঝতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ব্যাংকে কাজ করতে যাচ্ছি, তো ব্যাংকে কাজ করতে যদি চাই তাহলে ব্যাংকিং রিলেটেড যে থিওরি গুলো আছে, রাইট? সেগুলোকে আমাকে কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু হচ্ছে আমি সেটাকে সেগুলো নিয়ে কাজ করতে পারবো না। সো যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে হলে কিন্তু অবশ্যই আমাকে সেই প্রবলেমটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাছাড়া কিন্তু সেটাকে প্রবলেমটা বোঝা কিন্তু অনেক, প্রবলেমটা সলভ করা কিন্তু অনেক টাফ, রাইট? সো আমাকে দেয়া হলো যে মেডিকেল রিলেটেড, রাইট? একটা মেডিকেল রিলেটেড একটা প্রবলেম আমাকে দেওয়া হলো, ঠিক আছে? বা সেই মেডিকেল রিলেটেড সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তাহলে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আপনি প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারবেন, কারণ প্রতিটা মেশিন লার্নিং রান করার আগে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যানালিসিস করি, রাইট? আমরা যেটাকে বলছি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, রাইট? তো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস থেকে আর বুঝি যে কোন ধরনের মেশিন লার্নিংসটা হচ্ছে আমাদের রান করাবো, কোনো আউটলিয়ার আছে কিনা, রাইট? সেই আউটলিয়ার আছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু হচ্ছে সেই প্রবলেমটা সম্পর্কে আমাকে আইডিয়া থাকতে হবে। ওকে, আচ্ছা আমি পরে কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে? সো সেটা হচ্ছে আমাদের যেটা বললাম ডোমেন এক্সপার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন আপনার কোশ্চেন হতে পারে ভাই আমি তো মানে হয়তো আমি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, বাট আমার তো কোনো ব্যাংকিং রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স নাই, বা আমি ব্যাংকিং রিলেটেড সম্পর্কে আমি কোনো আইডিয়া নাই, রাইট? তাহলে কি আমি অ্যাপ্লাই করবো কি করবো না, ঠিক আছে? সেই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট পরবর্তী সেশন গুলোয় আমরা আলোচনা করবো, ঠিক আছে? আর গুড অ্যানালাইজার, ওকে? সো আমাদেরকে গুড অ্যানালাইজ করতে হবে। সো আপনারা যখন কোনো চার্ট দেখেন, ঠিক আছে, চার্টে হচ্ছে এই যে উপর নিচ হচ্ছে, সো কোথায় উপরে যদি মানে এই আমি যদি একটা চার্ট আঁকি, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা বক্স প্লট আঁকলাম, ঠিক আছে? সেই বক্স প্লটের হচ্ছে মিডিয়ান কোন জায়গায় আছে, আউটলায়ার কোন জায়গায় আছে, রাইট? সেগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে। সেগুলোকে আমি বলছি গুড অ্যানালাইজার। গুড অ্যানালাইজার হতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স সম্পর্কে ভালো idea থাকতে হবে, ঠিক আছে? সো আমি যদি একটু সামারি করি আমাদের একটা ডেটা সায়েন্টিস্ট হিসেবে আমাদের কি স্কিলস কি থাকা দরকার, এটা হচ্ছে আমাদের কোর স্কিলস থাকা দরকার হচ্ছে স্ট্যাটিস্টিক্স, রাইট? যেহেতু আমাদের এই পুরো থিওরিটাই হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছি। আপনারা যে কোনো ধরনের মেশিন লার্নিং চালান না কেন, বি ইট লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ক্লাস্টারিং, সবকিছুই কিন্তু হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে অন্তর্ভুক্ত, রাইট? এই জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই স্ট্যাটিস্টিক্স এ ভালো আইডিয়া থাকতে হবে। দেন যেহেতু আমরা কম্পিউটারে কাজ করব, এবং সেই কম্পিউটারে কাজ করার জন্য হচ্ছে আমাদের এক্সিকিউট করার জন্য আমাদেরকে একটা টুলস লাগবে। এই ক্ষেত্রে আমরা পাইথন টুলসটা ইউজ করেছি, ঠিক আছে? সেই পাইথন টুলস যেহেতু আমাদের লাগবে, সেহেতু আমাদের পাইথন টুলস হচ্ছে একটা ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? নট নেসেসারিলি, বাট আমি এই কথা বলার কারণ হচ্ছে অনেকেই হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে পাইথনে বেশি ফোকাস করে, বাট আপনাদের ফোকাস হওয়া উচিত বেশি স্ট্যাটিস্টিক্স এ দেন পাইথন। ওকে, দেন যেটা বললাম ডোমেন নলেজ ভেরি ইম্পর্টেন্ট, যে বিজনেস বা যে প্রবলেমটা সলভ করতেছেন সেই সব প্রবলেম সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর গুড অ্যানালাইজার হচ্ছে আপনি যদি স্ট্যাটিস্টিক্স এ ভালো হন
তাহলে অবশ্যই আপনি গুড অ্যানালাইজার হবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে এই আমাদের একটা সামারি। তো এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই। ঠিক আছে। তো আই হোপ সবাই মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোন জায়গায় মূল ফোকাসে থাকা দরকার, ঠিক আছে। ওকে, সো সো হোয়াট ইজ দ্য মেজর অ্যাডভান্টেজ অফ ডেটা সায়েন্স ইন টার্মস অফ সিকিউরিং জব, ঠিক আছে। আমি তো আমার এক্সাম্পল দিই। আমি 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 আমার কাজ শুরু করেছিলাম বা আমার ক্যারিয়ার শুরু করেছিলাম একটা ট্রেডিং কোম্পানি থেকে, ঠিক আছে। সেখানে বিজনেস অ্যানালিস্ট হিসেবে ছিলাম। তারপরে হচ্ছে আমি সফটওয়্যার কোম্পানি যাই, সফটওয়্যার কোম্পানি থেকে আমি বর্তমানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি, ঠিক আছে। তো এখানে দেখেন, আমি প্রথমে ট্রেডিং কোম্পানিতে ছিলাম, ট্রেডিং ইন্ডাস্ট্রিতে ছিলাম, তারপরে হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসছি, দেন হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসছি, ঠিক আছে। সো মেজর অ্যাডভান্টেজ হচ্ছে ইন ডেটা সায়েন্স যে আপনারা ইজিলি ইন্ডাস্ট্রি সুইচ করতে পারবেন, ঠিক আছে। সো এরকম একটা সাবজেক্ট এটা মাল্টিপল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, এরকম কিন্তু খুব কমই আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেজর অ্যাডভান্টেজ। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি যেখানে কাজ করেন না কেন, যে কোর স্কিলস, ঠিক আছে। সো কোর স্কিলস কি আমাদের আমাদের কোর স্কিলস হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স, রাইট। আমাদের কোর স্কিলস হচ্ছে আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদমস গুলো, আমাদের লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন, ক্লাস্টারিং, কেএলএন ক্লাস্টারিং, ব্যাংকিং এ যেভাবে ইউজ করে, মার্কেটিং ও সেইভাবে ইউজ করা, অথবা ডিজাইনটা ডিফারেন্ট, রাইট। যেহেতু ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ডিফারেন্ট প্রবলেমস, ডিজাইনটা ডিফারেন্ট, বাট কোর যে থিওরি গুলো, কোর থিওরি কিন্তু স্টিল সেম ইন ইচ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। সো যেহেতু কোর আপনার সব ক্ষেত্রে সেম, সেহেতু হচ্ছে আপনি সবগুলো ইন্ডাস্ট্রিতেই কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মেজর অ্যাডভান্টেজ। তো এটাই আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের জব হান্টিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে। ওকে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে। তো ফর এক্সাম্পল, আপনি একটা আমি এটা আমার এক্সাম্পল দিই, আমি হচ্ছে ব্র্যাকে জয়েন করি, ঠিক আছে। তো ব্র্যাকে হচ্ছে আমাদের ডেটা সায়েন্টিস্ট হচ্ছে দুজন নিবে। তো দুইটা আহ, খালি পদের পরিবর্তে আপনার প্রায় 6,000 জন অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে। 6,000 জনের মধ্যে প্রায় 15 জন হচ্ছে প্রথমে স্ক্রিনিং হয়, 15 জনের পর থেকে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ পরে হচ্ছে হয়তো 5 বা 6 জনের একটা পুল তারা সিলেক্ট করে দেন, 6 জন থেকে 2 জনকে সিলেক্ট করা হয়, ঠিক আছে। সো এই যে একটা ম্যাসিভ একটা পিপল, রাইট, পপুলেশন, সেই ম্যাসিভ পপুলেশন থেকে হয়তোবা আপনাকে কোশ্চেন করা হলো, আপনি সব কোশ্চেনের অ্যান্সার দিলেন। আরেকজন কি করা হলো, আরেকজনকেও সব কোশ্চেনের অ্যান্সার করতে পারলো, রাইট। সো ডেটা সায়েন্স কিন্তু রকেট সায়েন্স না, রাইট। সো রকেট সায়েন্স হলে অনেকেই অ্যান্সার করতে পারতো না, যেহেতু মোটামুটি ভেরি কমপ্লিকেটেড কিছু না, সবাই মোটামুটি অ্যান্সার করতে পারবে, রাইট। সো সেই ক্ষেত্রে আপনাকে কেন চুজ করা হবে, বা আপনাকে চুজ করা উচিত কেন, ঠিক আছে। So, এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে নিজেকে, ঠিক আছে, অন্যদের তুলনায়, ঠিক আছে। এটা মাল্টিপল ওয়েতে করতে পারি। আচ্ছা, আমি আপনাদের পাইথন করিয়েছিলাম, রাইট রাইট, আমি করেছিলাম নাকি অন্য অন্য কি করেছিল? পাইথন করে দিয়েছে রিফাত ভাই। আচ্ছা, ঠিক আছে। সো জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট এটা হচ্ছে আমার এক্সাম্পল দিচ্ছি, আপনারা কিন্তু আপনার নিজেদের মতো করে এক্সাম্পল ক্রিয়েট করতে পারেন। ওকে, সো দেখেন এখানে আমি হচ্ছে আহ, দুইটা লাইব্রেরি ইউজ করছি, একটা হচ্ছে পান্ডাস, একটা হচ্ছে পোলার্স। পোলার্স হচ্ছে মোটামুটি পান্ডাসের মতোই এক লাইব্রেরিজ ডেটা ম্যানিপুলেশন করার জন্য, ঠিক আছে। আর এখানে আমি টাইম ইম্পোর্ট করছি, বিকজ আমি টাইম আমি কাউন্ট করবো এই কারণে। তো প্রথমে হচ্ছে আমি পান্ডাস দিয়ে হচ্ছে একটা এক্সেল ফাইল ইম্পোর্ট করব, ঠিক আছে। তো আমি সেম এক্সেল ফাইলটা পান্ডাস দিয়ে করব, এবং সেম এক্সেল ফাইলটা পোলার্স দিয়ে করবো, ঠিক আছে। আমি আমি দেখতে চাচ্ছি যে কোনটা দিয়ে আমি বেশি তাড়াতাড়ি করতে পারি। তো আমি রান করি প্রথমে। তো লাইব্রেরিজ ইম্পোর্ট করছি। তো প্রথমে হচ্ছে আমি পান্ডাস দিয়ে করতেছি সেটা, দেন হচ্ছে আমি পোলার দিয়ে করছি।
সো আপনি যদি এটার ইউআরএলটা চেক করেন, আমি কিন্তু একেবারে সেম এক্সেল ফাইল, ঠিক আছে। সো দেখেন এখানে পান্ডাস দিয়ে হচ্ছে আমার এই এক্সেল ফাইলটা ইম্পোর্ট করতে আমার সময় লেগেছে হচ্ছে 13 সেকেন্ডস, ঠিক আছে, 13 সেকেন্ডস। ওকে। আর পোলার্স দিয়ে হচ্ছে আমার সেম এক্সেল ফাইল ইম্পোর্ট করতে আমার সময় লেগেছে হচ্ছে 1.39 সেকেন্ডস। তার মানে পোলার্স ইজ অ্যাকচুয়ালি 13 টাইমস মোর এফিসিয়েন্ট দেন পান্ডাস, ঠিক আছে। তো আমি যদি একটু পোলার্সে যাই, সো আমি just সামারি করে বলি যে এই পোলার্সটা হচ্ছে আহ কেন হচ্ছে এত এফিসিয়েন্ট দেন পান্ডাস। কারণ হচ্ছে পোলার্স যেটা করে, আপনার যে পান্ডা সাধারণত একটা করে, আপনার আমার ল্যাপটপে 4টা কোর আছে ফর এক্সাম্পল, পান্ডাস হচ্ছে একটা কোরের উপরই সবসময় সব ক্যালকুলেশন গুলো করে থাকে। বাট পান্ডাস পোলার যেটা করে সেটা হচ্ছে আপনার 4টা কোর, তো 4টা কোরের মধ্যে আপনার সেই ডিস্ট্রিবিউশন গুলো ডিস্ট্রিবিউট করে দেয়। তো এই জন্যই হচ্ছে পান্ডাস থেকে পোলার্স মোর এফিসিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে কোশ্চেন করা হলো ফর এক্সাম্পল ইন্টারভিউ বোর্ডে যে একটা এক্সেল ফাইল ইম্পোর্ট করে থাকা ফর এক্সাম্পল, ঠিক আছে। তো সবাই তো পান্ডাস দিয়ে করবে, রাইট? সো পান্ডাস ইজ মোর পপুলার। তো আমরা সবাই পান্ডাস দিয়ে কাজ করি। তো সবাই তো পান্ডাস দিয়ে এক্সাম্পলটা দিবে, বাট আপনি ফর এক্সাম্পল পোলার্স দিয়ে করলেন। ওকে। তো পোলার্স দিয়ে করলে তখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কেন পোলার্সটা, সবাই তো পান্ডাস দিয়ে করছে, আপনি কেন পোলার্স ইউজ করতেছেন। তখন আপনি বলবেন পোলার্স এর কি কি অ্যাডভান্টেজ আছে, রাইট? তো এই জিনিসটা কি প্রকাশ করে? এই জিনিসটা প্রকাশ করে হচ্ছে আপনি আহ এক্সপ্লোর করেন, ঠিক আছে। এক্সপ্লোর করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিলস ফর ডেটা সায়েন্টিস্ট। যেহেতু আপনি এক্সপ্লোর করেন, আপনার শেখার আগ্রহ আছে, সেহেতু হচ্ছে আপনার আহ এই সেহেতু হচ্ছে আপনাকে মানে তারা হচ্ছে চুজ করবে, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, সেই সেই এক্সাম্পলটা আপনারা নিজের মতো করে তৈরি করতে পারেন, ঠিক আছে। আপনারা মাল্টিপল ইউজ কেস তৈরি করতে পারেন। সো আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আমরা সাধারণত আহ অনেকগুলো টাস্ক আছে, রাইট? আমরা হচ্ছে ফর এক্সাম্পল আমরা যখন এই যে পান্ডাস আমরা ইম্পোর্ট করি, যে কোনো লাইব্রেরিজ আমরা ইম্পোর্ট করি, ঠিক আছে। সেই লাইব্রেরিজ কিন্তু হচ্ছে এই লাইব্রেরিজ গুলোর মধ্যে কি আছে, একটা পার্টিকুলার ফাংশন ক্রিয়েট করা থাকে, রাইট? সেই ফাংশন গুলো আমরা ইউজ করি। বাট আমরা ইচ্ছে করলে কিন্তু হচ্ছে আমরা নিজেরা লাইব্রেরিজ ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল আপনার হচ্ছে আহ আপনার হচ্ছে ফর এক্সাম্পল আপনার একটা ফোল্ডার থেকে আপনার সবগুলো, আপনার 10টা এক্সেল ফাইল আছে, ঠিক আছে। তো একটা ফোল্ডারে মাল্টিপল এক্সেল ফাইল আছে। তো এই মাল্টিপল এক্সেল ফাইলকে হচ্ছে আপনাকে ইম্পোর্ট করছেন, ইম্পোর্ট করে কনক্যাট করছেন, রাইট? মানে মার্চ করতেছেন। সো আপনি নিজের একটা ফাংশন ক্রিয়েট করতে পারেন, নিজের একটা লাইব্রেরি তৈরি করতে পারেন, যেটা হচ্ছে আপনি ওই লাইব্রেরিটা কল করে, ফাংশনসটা হচ্ছে কল করে দেন ইজিলি আপনি এই কাজটা করতে পারেন, ঠিক আছে। সো আপনি নিজের একটা লাইব্রেরি ক্রিয়েট করলেন, সেই লাইব্রেরিজ গুলো কি করে, একটা ফোল্ডার থেকে হচ্ছে সেই এক্সেল ফাইল গুলো ইম্পোর্ট করে কনক্যাট করে, ঠিক আছে। সো এই যে আপনি বারবার এখানে কোড একটা না যদি করে। একটু ছোট কোশ্চেন করি ভাই, মানে আপনার জি, রিলেটেড একটা কোশ্চেন আর কি, যে বললেন না যে জি। এক্সেল ফাইলে মাল্টিপল যে ফাইল থাকে একটা ফোল্ডারে, এন্ড এই হুম। ফাইলটা কি অনেক সময় আমরা দেখি ভাই, একটা এক্সেল ফাইলে ক্লিক করলে কিন্তু অনেকগুলো শীট 1, শীট 2, শীট 3 থাকে। ওইটার কথা জি। বলছেন নাকি অনেকগুলো মাল্টিপল এক্সেল ফাইল আছে না, ওইটার না, কথা? না, 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 মাল্টিপল এক্সেল ফাইলের কথা বলছি। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ইচ্ছে করলে শিট 1 শিট 2 দিয়ে করতে পারেন, বাট আমি জাস্ট ওইটা এক্সাম্পলের ক্ষেত্রে বলছি, সেটা করা পসিবল, ইয়েস। মানে আমি কি এইভাবে তখন শীট 1, শীট 2 যেটা আছে ওইটাকে আমি চাইলে আমি এইভাবে মানে ইম্পোর্ট করতে পারবো এই পান্ডাস বা পোলার দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, কেন করতে হবে না? সো বেসিক্যালি আমি একটা এক্সাম্পল দিই। সো আমি জাস্ট ইয়ে করছি ফর এক্সাম্পল, তাহলে কি আপনাকে কি করতে হবে যে ফর এক্সাম্পল পিডি ডট রিড আন্ডার এক্সেল, রাইট? আপনি এটাই তো আপনি ইউজ করেন, রাইট, এক্সেল ইম্পোর্ট করার জন্য। তো সেখানে কিন্তু আচ্ছা আমি এটা ইয়েই করি। ওকে। আমি যদি এখানে দেখেন, এখানে শীট নেম হচ্ছে বাই ডিফল্ট 0 থাকে, রাইট? তো বাই ডিফল্ট আচ্ছা। সেই প্রথম শীটটা হচ্ছে সে ইয়ে করে। বাট আপনার যদি আপনার প্রবলেম তো এরকম হয় যে আপনি একটা এক্সেল ফাইলে সবগুলো শীট আপনি ইম্পোর্ট করবেন,
তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর লুপ চালাতে হবে, কাউন্টার ক্রিয়েট করতে হবে ফর লুপ। আপনি 0 দিয়ে শুরু করলেন, দেন হচ্ছে আপনি আপনার এই ফর লুপটাকে 1 ইনক্রিমেন্ট করে আপনি সবগুলো শিটকে আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে? তো আপনার তাহলে ফর লুপস দিয়ে সেটা করতে হবে। নিচে ক্লিয়ার? বুঝছি ভাই। ঠিক আছে। সো আমি যেটা বলছিলাম যে এখন এভাবেই হচ্ছে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমি দুটো এক্সাম্পল দিলাম, বাট এই এক্সাম্পল গুলো আপনার নিজের মতো করে তৈরি করতে পারেন, যাতে হচ্ছে ইন্টারভিউ বোর্ডে হচ্ছে আপনারা সেটা দিতে পারেন। সো যে কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য হচ্ছে তার আগে কিন্তু আপনাকে প্রিপেয়ার হতে হবে, যে আপনার স্ট্র্যাটেজি, নট নেসেসারিলি যে আপনি কোশ্চেন মুখস্থ করলেন বা কোশ্চেন নিয়ে প্রিপারেশন নিলেন। আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে যে যদি আমাকে এই কোশ্চেন করে আমি কিভাবে অ্যান্সারটা করতে পারি, কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, রাইট? এই প্রিপারেশন গুলোই আপনি অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে। ওকে, এখানে কার কার কোশ্চেন? না ভাই। ওকে, সো আমি যদি বলি কোন ইন্ডাস্ট্রি গুলো কোন টপ ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে ডেটা সায়েন্টিস্ট হায়ার করতেছে, এটা হচ্ছে বাই বাই ডিফল্ট, রাইট? আর আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে বেশি ডেটা সায়েন্টিস্ট হায়ার করে। সো আমি যদি ব্রেন স্টেশনের কথা বলি, কিছু সো তারা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট অ্যানালিস্ট তারা হায়ার করছে। হেলথ কেয়ারও ভেরি ইন্টারেস্টিং, রাইট? হেলথ কেয়ারও আপনারা যদি প্রাভা হেলথের কথা শুনেন বা স্কোয়ারের কথা শুনেন, আমি কয়েকদিন আগেও প্রভা হেলথে হচ্ছে ডেটা অ্যানালিস্ট তারা হায়ার করছিল, সেটা আমি সার্কুলার দেখেছি। দেন রিটেলের স্বপ্নে কিন্তু একটা বড় টিম আছে ডেটা সায়েন্টিস্টের, রাইট? সো আচ্ছা, সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা এটা আমাকে বলেন যে এই এক্সাম্পলটা কোন পার্টিকুলার অ্যালগোরিদম দিয়ে আপনি তৈরি সেট আপ করতে পারেন, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমরা যখন আহ কোনো সুপার শপে যাই, রাইট? তো দেখবেন সুপার শপে হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো আছে, তো একদিন একটা জায়গা থাকে, ঠিক আছে? ফর এক্সাম্পল আজকে দেখলেন যে ম্যাগি নুডলস গুলো হচ্ছে প্রথম দিকে আছে, দেন পরের দিন দেখবেন যে সেটা আবার পরবর্তীতে দেখবেন যে বা অন্য কোনো সময় দেখবেন সেটা হচ্ছে পিছনের দিকে চলে গেছে, রাইট? তো এই যে শাফেল করাটা, এই যে প্রোডাক্ট শাফেল করাটা, হ্যাঁ, এইটা আমরা কোন অ্যালগরিদম দিয়ে করতে পারি কি বলতে পারবেন? ভাইয়া টাইম সিরিজ অ্যানালাইসিস। টাইম সিরিজ অ্যানালিসিস। আর কেউ? বিশেষ করে হচ্ছে আমি যদি বলি যে একটা ইয়া থাকে না যে আপনার অফার রিলেটেড বা যে অফার রিলেটেডই বলি। জি বোগো বোগো অফার গুলা এই টাইপের কিছু। জি জি জি। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি আরো আর একটু সহজ করে বলি, হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আহ so যে কাস্টমার সাধারণত কফি কিনে, ফর এক্সাম্পল, রাইট? তো কফি কিনলে তারা সাধারণত আহ বিস্কুট তো কেনে, রাইট? কফির সাথে সবাই বিস্কুট খায়। তো এই জন্য দেখবেন যে কফির সাথে বিস্কুট থাকে। তো অনেক সময় দেখা যাবে যে বিস্কুট কফির সাথে মানুষজন কিনতেছে কি, কফির সাথে মানুষজন কিনতেছে মিল্ক, রাইট? পাউডার দুধ, তারা কফির জন্য লাগে পাউডার দুধ, তো সেখানে দেখবেন কফির সাথে সাথে পাউডার দুধ রাখা আছে, ঠিক আছে? তো এই যে সাফল গুলো হচ্ছে, তো একদিন দেখলেন যে বিস্কুট আছে, একদিন দেখলেন যে পাউডার দুধ আছে, পাউডার দুধ আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এটা কিভাবে হচ্ছে তুমি বলতে পারবেন? ডাটা অ্যানালাইসিস করে হচ্ছে মানে আমাদের কে কোন দিন কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে। রাইট, আমি যদি আর টু শর্ট করে বলি যে এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ডেটা অ্যানালিসিস বলতে তো আপনি ম্যানুয়ালি বলতেছেন না, ম্যানুয়ালি আমরা ডেটা অ্যানালিসিস করে বুঝতে পারতেছেন যে তার মানে কোথা কি এমন আছে একটা না। আমি অ্যালগোরিদম রেডি করলাম যে কোন দিনে কোনটা ইউজ হচ্ছে, ওই ইউজের হিসাব করে আমরা রাইট, সো পরবর্তীতে ওই পার্টিকুলার অ্যালগোরিথমস নাম আমি জানতে চাচ্ছি যে কোন অ্যালগোরিথম গুলো আমরা এখানে ইউজ করতে পারি। এটা জানি না সো ভাই। সো দেখেন আমাদের ওভারঅল, রাইট, আমাদের ইয়ে কি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, রাইট? একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাস্টারিং। এটা কিন্তু আমাদের ওভারঅল হচ্ছে তিনটাই সেগমেন্টস, রাইট? সো ক্লাসিফিকেশন আমরা কি করি? ক্লাসিফিকেশন দিয়ে হচ্ছে আমরা ক্লাসিফাই করি ও ভাইয়া ক্যাটেগরিক্যাল। হ্যাঁ ক্লাস্টারিং। রাইট, হ্যাঁ, ক্লাস্টারিং, রাইট।
আমরা ক্লাসিফাই করি ক্যাটেগরিক্যাল। রিগ্রেশন দিয়ে আমরা কি করি, কন্টিনিউয়াস ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে রিগ্রেশন করি, রাইট? আর এটা হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং দিয়ে হচ্ছে আমরা সেগমেন্ট করি বা ক্লাস্টার করি, ঠিক আছে? ক্লাস্টারিং মধ্যে মাল্টিপল ক্লাস্টারিং অ্যালগরিদম ইউজ করতে পারি। সাধারণত এই পার্টিকুলার এক্সাম্পল, বিশেষ করে সুপার মার্কেটের ক্ষেত্রে আমি যদি বলি, সুপার মার্কেটে সাধারণত অ্যাপ্রিওরি এই অ্যালগরিদম অনেক বেশি ইউজ করে। আমার মনে হয় অ্যাপ্রিওরি আপনাদের মধ্যে ছিল না, আপনাদের কোর্সে, বাট অ্যাপ্রিওরি আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এটা পার্ট অফ ক্লাস্টারিং। আমরা যেটা হচ্ছে আমরা কেএনএন করেছি ক্লাস্টারিং, রাইট? হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং করেছি। এরকম করে অ্যাপ্রিওরি একটা ক্লাস্টারিং অ্যালগরিদম, ঠিক আছে? সো সুপার মার্কেটের ক্ষেত্রে অ্যাপ্রিওরিটা বেশি জনপ্রিয়। ওকে, সো আমি যেটা বলছিলাম যে রিটেলেও আমাদের অনেক বেশি ইউজ কেস আছে ইন ডেটা সায়েন্স। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, আমি একটা অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি, রাইট? একটা কাস্টমার লোন নিবে বা ক্রেডিট কার্ড নিবে, সে অ্যাকচুয়ালি লোন নিয়ে সেটা কি আহ দিতে পারবে কিনা, সেটা কিন্তু আমরা এটাকে কি বলছি, লোন আন্ডাররাইটিং। সেই লোন আন্ডাররাইটিং করার জন্য হচ্ছে আমরা অ্যালগোরিদমস ক্রিয়েট করতে পারি, রাইট? তো এখন নেট কি ওনার চলে গেল? ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, ভাইয়ার নেট চলে গেছে সম্ভবত। নেটই চলে গেছে ভাই। ভাই আপনার কি কেউ কোনো বড় ধরনের প্রজেক্ট করছেন? বড় প্রজেক্ট না, ওই যে যেগুলো দিছে এগুলা করতেছে আর কি, ছোটখাটো। ছোটখাটো না ভাই, এগুলা কি এনাফ আমাদের সিভি রাইটিং এর জন্য? শুরুতে তো ছোট দিয়ে শুরু করা লাগে, আস্তে আস্তে না বড়তে যাবে। আচ্ছা আচ্ছা। পোর্টফোলিও এখানে রেডি কি করা তো জব সাপোর্ট দিবে নাকি এইখানে? জানি না তো, আমি তো ভাই ফার্স্ট এনরোল করছি ওস্তাদে, দেখা যাক প্রোগ্রাম শেষে কি মিলে। আমি অবশ্য পিএইচপি লারাভেল করছিলাম, এখানে জব সাপোর্ট ভালোই, বাট মানে ওস্তাদেরই ওস্তাদের, হ্যাঁ ওনার কি জব সাপোর্ট দেয়, মানে থাকলে হ্যাঁ রিকমেন্ডেশন দেয়? হ্যাঁ হ্যাঁ, রিকমেন্ডেশন প্লাস একটা গ্রুপ ক্রিয়েট করে দেয় ওখানে। স্টিল এখনো দেখি যে মাঝে মাঝে কিছু কিছু ইয়া দেয়, মানে সার্কুলার হইলে সার্কুলার গুলো ফরওয়ার্ড করে দেয়। তো তো ভালোই। হ্যাঁ, এখানে একটু দিলে ভালোই তো, কারণ এইগুলা সার্কুলার গুলো পাওয়া যায় না বেসিক্যালি, অনেক টাফ খুঁজে পাওয়া। লিঙ্কডইনে কিছু পাওয়া যায়। আর ভাই আমাদের যে হ্যান্ড ডিজিট ক্লাসিফিকেশনের একটা প্রজেক্ট করানোর কথা ছিল, এটা কি করাইছে? না, এটা না করানোর কথা, ইয়াতে দেখছিলাম, কি জানি ওই সিলেবাসে দেখছিলাম। ও কিন্তু কোনো প্রজেক্টে নেই, দুইটা প্রজেক্টের ডেডলাইন দিছে, এগুলো আজকে শেষ হবে। কোনো ওগুলো ইন্ট্রোডাকশন জানি না, সাপোর্ট ক্লাসে দিছে কিনা, আমি তো সাপোর্ট ক্লাসে জয়েন করি নাই। হ্যাঁ, আমিও কোনো জয়েন করি নাই। ইনস্ট্রাকশন তো দেয় নাই। কোনো ইনস্ট্রাকশন দেয় না, মানে ওপেন আর কি, মানে যে এটা যেভাবে করতে নিজের পারে। মতো করে করতে পারলো। তো আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? জি জি ভাই, জি। শোনা। জি ভাই, ওকে, শোনা সো যাচ্ছে। যেটা আমি বলছিলাম, সো একটা কাস্টমার হচ্ছে লোন পাওয়ার কি যোগ্য না, সেটা আমরা কোন অ্যালগরিদম দিয়ে করতে পারি, কি বলতে পারবেন? লোনের জন্য প্রেডিক্টিং অ্যালগোরিদম গুলা ইউজ করতে পারি। হ্যাঁ, বাট কোন নাম বলেন? সো বেসিক্যালি, একটু আগে ইয়েস নো সো যে টাইপের, মানে দুইটা থাকে যে ক্যাটাগরিক্যাল। হ্যাঁ, রাইট। সো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক আছে? সো ক্লাসিফিকেশন অ্যালগরিদম। হ্যাঁ, রাইট। এগুলো কিন্তু হচ্ছে আপনাকে একেবারে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আপনাকে যখন একটা ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করবে, সো এই ধরনের কোশ্চেন করবে। সো বেসিক্যালি যে প্রথমে একটা প্রবলেম দিবে, তো প্রবলেম দিয়ে বলবে হচ্ছে আপনাকে এখন আমরা কি করতে পারি, এটা সলভ করার জন্য আমরা কি করতে পারি। তখন আপনি বলবেন যে আমি ক্লাসিফিকেশন ইউজ করতে পারি। এই ক্লাসিফিকেশন দিয়ে হচ্ছে আপনি বলবেন যে মাল্টিপল, সো কিছু বলে দিবে। ফর এক্সাম্পল এখানে আউটলায়ার আছে, ঠিক আছে? আউটলায়ার থাকলে আপনি কখনোই লজিস্টিক রিগ্রেশন ইউজ করবেন না, রাইট? আপনি ইউজ করবেন কি, আউটলায়ারের ক্ষেত্রে মোর ইমিউন হচ্ছে র্যান্ডম ফরেস্ট পার্টিশন ট্রি বেসড অ্যালগরিদম গুলো হচ্ছে মোর ইমিউন টু আউটলায়ার, ঠিক আছে? সো এই ধরনের কিছু আপনাকে দিয়ে দিবে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো থেকে
কোন অ্যালগোরিদম গুলো হচ্ছে সব থেকে পারফেক্ট ফর দিস অ্যাপ্লিকেশন, তারপর সেটাকে আপনি সেটা বলবেন, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু ইন্টারভিউ বোর্ডে অ্যাকচুয়ালি কোশ্চেন করা হয়। সো কনফিডেন্স, দেন হচ্ছে সময় কম লাগাতে হবে, এবং হচ্ছে ঠিক হতে হবে, ঠিক আছে? সো এইগুলোই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। দেন ম্যানুফ্যাকচারিং। সো ম্যানুফ্যাকচারিং আপনি আমরা ওয়ালটনের কথাই বলি, যেহেতু আমাদের দেশীয় কোম্পানি। তো এখন দেখবেন যে সবগুলো এসি এসি গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সবাই মানে আপনার অ্যাডেও দেখেন, রাইট? যে ইআই এসি। সো আপনার রুমের মধ্যে কয়জন আছে, আপনার এসি থেকে হচ্ছে আপনার মানুষ কত দূরে আছে, দেন আপনার বাইরের টেম্পারেচার কি, মাল্টিপল মাল্টিপল হচ্ছে ভ্যারিয়েবলস দেখে দেন হচ্ছে আপনাকে একটা টেম্পারেচার সিলেক্ট করে যে কোন টেম্পারেচার ভালো হবে, কতটুকু হচ্ছে কত স্পিডে বাতাস যেতে হবে, রাইট? সো এগুলো হচ্ছে আপনারা এসিতে অলরেডি ইনবিল্ড করা আছে, মেশিন লার্নিং দিয়ে করা আছে, তৈরি করা আছে, ঠিক আছে? আচ্ছা, কত টেম্পারেচার সেট করতে হবে এটা যদি হচ্ছে আমি বের করতে চাই, তাহলে এটা এটা কি ধরনের অ্যাপ্লিকেশন, কি ধরনের মেশিন লার্নিং আমি ইউজ করতে পারি এসির ক্ষেত্রে? এদিকে ভাই লিনিয়ার রিগ্রেশন দিয়ে, যেমন হচ্ছে গিয়ে রাইট, যদি ইয়া। টেম্পারেচার সো যদি বেশি থাকে তাহলে হচ্ছে গিয়ে আমার ইয়া বেশি দিতে হয়। রাইট, সো আমার আউটপুটটা কি, আউটপুট হচ্ছে আমার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, রাইট? আমার আউটপুট কন্টিনিউয়াস। হচ্ছে সো বেসিক্যালি আমার এসি সাধারণত 20 থেকে বা 15 থেকে হচ্ছে 30 পর্যন্ত থাকে, রাইট? টেম্পারেচার, সো 15 থেকে 30। তো এটা হচ্ছে আমার যেটি কন্টিনিউয়াস ভ্যালু। সো আমার হচ্ছে এটা রিগ্রেশন হবে, রাইট? রিগ্রেশন হচ্ছে আপনার লিনিয়ার হতে পারে, র্যান্ডম ফরেস্ট হতে পারে, মাল্টিপল হতে পারে, এসভিএম হতে পারে, রাইট? মাল্টিপল আমরা ইউজ করতে পারি, সেটা পরের বিষয়, ঠিক আছে? তো হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন, রাইট? এটা কিন্তু সবসময় মনে রাখবেন, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং, এই তিনটের মধ্যে কিছু না কিছু একটা হবে, ঠিক আছে? তো কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কোন কোন ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করি। এখন হচ্ছে আমাদের স্কিল রিকোয়ার্ড, আমাদের একটা হার্ড। আমি ছোট কোয়েশ্চেন ভাই, আপনি যে জি, ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন, এখানে কি আপনাদের মেশিন লার্নিং কাজ করা লাগে, নাকি শুধু ডাটা নিয়ে আপনারা ভিজুয়ালাইজেশন করে অ্যানালাইসিস করে আপনারা মানে ইয়া করে ফেলেন, ডিসিশন দিয়ে ফেলেন? না, তো সেটা হচ্ছে আমরা, আচ্ছা সেটা এই কোশ্চেনটা হচ্ছে আমরা একটু পরে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? ওকে। তো বেসিক্যালি আমি যদি সামারি ছোট করে বলি এখন, সো আপনারা দেখবেন যে প্রতিটা ডেটা ডেটা সায়েন্স এটা তো একটা বড় ডোমেন, রাইট? সেখানে মাল্টিপল জব রোল আছে, ঠিক আছে? সেই জব রোল অনুযায়ী হচ্ছে আপনাকে আপনার অ্যাক্টিভিটিস সেটা সেভাবে দেওয়া থাকে, ঠিক আছে? তো আমি যে জব রোলে আছি বর্তমানে, সেখানে মেশিন লার্নিংটা আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে? তো সেটা আমরা আরো আলোচনা করব পরবর্তী সেশনে, পরবর্তী স্লাইডে। ওকে, সো আমাদের আহ, যদি স্কিলস এর কথা বলি, তো আমাদের কিন্তু দুইটা স্কিলস আছে, ঠিক আছে? এখানে একটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস, একটা হচ্ছে সফট স্কিলস, ঠিক আছে? সো টেকনিক্যাল স্কিলস এর কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, আমাদের আমরা এই কোর্সে যেহেতু পাইথন দিয়ে শিখেছি, এবং প্রায় 95% অফ দ্য জব ডেটা সায়েন্সে আপনাকে সাধারণত পাইথন রিকোয়ারমেন্ট থাকে। কিছু কিছু 5% এর ক্ষেত্রে আপনার স্যাস থাকে, ঠিক আছে? দেন হচ্ছে ম্যাটল্যাব থাকে, আর্ট থাকে, আরো মোটামুটি একটা পপুলার ডেটা সায়েন্সের একটা ল্যাঙ্গুয়েজ। তো আপনারা যেহেতু পাইথন দিয়ে শিখেছেন, আপনারা আপনারা গুড হ্যান্ডস, তো আপনারা মোটামুটি মেজরিটি অফ দ্য জব আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইন ডেটা সায়েন্স। তো এসকিউএল এসকিউএল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যেটাই মানে এসকিউএল ইজ রিকোয়ার্ড ফর এভরি জব ক্যাটাগরি ইন ডেটা সায়েন্স, ঠিক আছে? আপনি যে কোনো ডেটা সায়েন্সই হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন না কেন, এসকিউএল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এসকিউএল আমাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে, আমি যেটা বললাম, এসকিউএল আপনাকে ডেটাবেস ডিজাইন করতে হবে না, ডেটাবেস ক্রিয়েট করতে হবে না, রাইট? আপনাদের যে জানতে হবে সেটা হচ্ছে সিনট্যাক্স ফর এক্সট্রাক্টিং দ্য ডেটা, ঠিক আছে? এক্সট্রাক্ট করার জন্য আপনার যে স্কিলগুলো থাকা দরকার এসকিউএল, সেই জিনিসগুলো আপনাকে লাগবে, ঠিক আছে? সো আই হোপ মোটামুটি টেকনিক্যাল স্কিলস নিয়ে হচ্ছে আপনাদের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কোশ্চেন নাই। সো পাইথন, যেটা বললাম, পাইথনের জন্য আপনারা মেজরিটি পার্ট আপনাদের কি লাগবে সেটা হচ্ছে পাইথনের যে পপুলার লাইব্রেরিজ গুলো আছে, রাইট? ফর এক্সাম্পল ডেটা ম্যানিপুলেশনের জন্য হচ্ছে আমরা পান্ডাস ইউজ করি, দেন ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটপ্লটলিব ইউজ করি, সিবর্ন ইউজ করি, রাইট? সো সেগুলো হচ্ছে জানলেই হবে। আর হচ্ছে আর কিছু কিছু অ্যাডভান্স লেভেলের
ম্যানুয়াল ইন্টারভেনশন লাগে, রাইট? সো একজন কোশ্চেন করেছিলেন আমি একটা শিট থেকে হচ্ছে একটা এক্সেল ফাইল থেকে মাল্টিপল শিট আমি করতে চাই, সেই জন্য আপনার ফর লুপস লাগবে, রাইট? সেই জন্য আপনার বেসিক পাইথনটাও ভেরি ইম্পর্টেন্ট জানা। আচ্ছা, এখন আসি মেশিন লার্নিং অ্যালগোরিদমস, ঠিক আছে? আমি মেশিন লার্নিং অ্যালগোরিদমস এর ইয়েতে যাই একটু। মেশিন লার্নিং অ্যালগোরিদমস এর ক্ষেত্রেও আমাদের মাল্টিপল অপশন আছে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদমস, যেটা হচ্ছে আমরা আহ যেটা বললাম আমাদের যে পপুলার যে স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম গুলো আছে, যেগুলো আমরা সাধারণত ক্লাসিফিকেশন, রিগ্রেশন এবং ক্লাস্টারিং ইউজ করি, সেগুলো হচ্ছে আপনাদেরকে নর্মালি জানতে হবে। সো আপনি যদি এখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন, তো সেই জবের জন্য অ্যাপ্লাই করার জন্য হচ্ছে মোটামুটি আপনাদের এই অ্যালগোরিদমস গুলো হচ্ছে জানতেই হবে, ঠিক আছে? পপুলার অ্যালগোরিদমস, এগুলো আপনাকে কোশ্চেন করা হতে পারে এবং এগুলো দিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হবে ইন মেশিন লার্নিং ডিজাইন করার জন্য। সো মেজরিটি হচ্ছে আপনারা অলরেডি শিখেছেন আমাদের এই কোর্সে, হয়তো দুই একটা হচ্ছে এই কোর্সের বাইরে থাকতে পারে, বাট আমি যেটা বললাম, রাইট? ডেটা সায়েন্স কিন্তু হচ্ছে আপনারা কন্টিনিউয়াস লার্ন করতে হবে, ঠিক আছে? প্রতিদিনই দেখবেন যে নতুন নতুন কিছু অ্যালগরিদম ক্রিয়েট হচ্ছে, সেগুলো আপনাদের শিখতে হবে। আর যেগুলো হচ্ছে আপনার এই কোর্সে শেখানো হয়নি, সেগুলো কিন্তু হচ্ছে এমন না যে আপনি শিখতে পারবেন না, আপনি যদি আপনি সেলফ স্টাডি করেও কিন্তু শিখতে পারবেন, ঠিক আছে? সো আমি যদি একটু বলি আপনাকে, লিনিয়ার রিগ্রেশন আপনি শিখেছেন আই হোপ, লজিস্টিক রিগ্রেশন শিখেছেন, নাইভ বেস শিখেছেন, ডিসিশন ট্রি শিখেছেন, ডেন্ডারফার শিখেছেন, রাইট? কেনান শিখেছেন, কেমিন শিখেছেন, সাপোর্ট ফ্যাক্টরি মেশিন আপনি শিখেছেন। অ্যাপ্রিওরি হয়তো আপনি শিখেননি, অ্যাপ্রিওরি একটা ক্লাস্টারিং অ্যালগরিদমস, অ্যাপ্রিওরি শিখতে পারেন। যেটা বললেন অ্যাপ্রিওরি সব থেকে বেশি ইউজ করতে হয় আপনাদের সুপার মার্কেটে, বেশি ইউজ হয়, রাইট? আপনাদের যে আমাদের সুপার মার্কেট গুলো আছে, সেখানে ক্লাস্টারিং করার জন্য হচ্ছে এই অ্যাপ্রিওরি অ্যালগরিদমসটা ইউজ করা হয় বিশেষ করে যে যে অফার্স দেওয়ার জন্য, রাইট? অফার দেওয়ার জন্য হচ্ছে আহ আহ, এই অ্যাপ্রিওরি অ্যালগরিদমস ইউজ করা হয়। সো এখানে কি হচ্ছে, ফর এক্সাম্পল আপনি কফি কিনলেন, রাইট? কফির সাথে হচ্ছে আপনি দেখলেন যে আপনার কাস্টমাররা হচ্ছে মিল্ক কিনে বা পাউডার দুধ কিনে, তো আপনি কি করতে পারেন, আপনি আহ কফির সাথে বলতে পারেন যে যদি কফি আর পাউডার দুধ একসাথে কিনেন, আপনি হয়তো 10% ডিসকাউন্ট পাবেন। সো একই সাথে আপনি কফির সাথে যে কাস্টমার গুলো হচ্ছে কফি কিনে, তারা যদি আপনার মিল্কটাও কিনে, তাহলে কি করছেন আপনি এখানে, আপনি মিল্কের সেলসটা বাড়িয়ে ফেলছেন, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনি যদি এটা না করতেন, আপনি বলতেন যে কফির সাথে আমার গ্লাস কিনলে 10% ডিসকাউন্ট, বা কফির সাথে গ্লাস তো সাধারণত লাগায় না, রাইট? তো সেক্ষেত্রে আপনি অফার দিলেও আপনার অফারটা বেশি কার্যকর হবে না। অফার কার্যকর হয় কখন, যখন হচ্ছে আপনার কাস্টমাররা অ্যাকচুয়ালি কিনে, তখন আপনি এটা দিতে পারেন যে কাস্টমার গুলো কিনবে। সো এইভাবে কিন্তু অফার গুলো ডিজাইন করা হয়। সো এই ডিজাইন গুলো করার জন্য হচ্ছে সাধারণত অ্যাপ্রিওরি অ্যালগরিদম গুলো ইউজ করা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে পার্টিকুলার একটা সেগমেন্টের জন্য ইউজ করে। সো এটা আপনি শিখতে পারেন গ্রেডিয়েন্ট বুস্টিং, ঠিক আছে? গ্রেডিয়েন্ট বুস্টিংটাও অনেক বেশি পপুলার। আর এক্সডিবি বুস্ট, এটা হচ্ছে অনেক বেশি পপুলার, ঠিক আছে? আমার মনে হয় লাস্টের তিনটা আপনারা শিখেন, রাইট? অ্যাপিওরি, গ্রেডিয়েন্ট বুস্টিং আর এক্সডিবি বুস্ট, রাইট? Yeah. তো এই তিনটা আপনাদের এখন শিখতে হবে, কারণ এই তিনটা থেকে হ্যাঁ কোশ্চেন করা হতে পারে আপনার মানে ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে? সো এখন আমি পরবর্তীতে যাওয়ার আগে আমি জাস্ট একটা কথা বলি। আহ, এই যে এই অ্যালগোরিদম গুলোর কথা আমি বললাম, ঠিক আছে? এই অ্যালগোরিদম গুলো কিন্তু আপনাদেরকে একেবারে A to Z শিখতে হবে। সো আপনারা যদি মনে করেন যে আপনারা যে একটা পাইথনের একটা কোড করে, এক লাইন কোড করে আপনারা এই অ্যালগোরিদম সম্পর্কে মোটামুটি সব জেনে ফেলছেন, ঠিক আছে? আপনারা অনেক বড় ভুল করছেন, ঠিক আছে? কারণ এই অ্যালগোরিদম গুলো কিন্তু খুবই কমপ্লেক্স, এবং সেগুলো আপনাকে বুঝতে হলে আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে। তা আমি যখন স্টুডেন্ট ছিলাম, যেটা করছিলাম সেটা হচ্ছে আমি আপনাদের মধ্যে থেকে করেছি, ঠিক আছে? আমি আপনাদের মধ্যেই করে হচ্ছে পাইথন দিয়ে অনেক মাল্টিপল অনেক কমপ্লেক্স প্রজেক্ট করেছিলাম, বাট পরবর্তীতে আমি যখন ইন্টারভিউ বোর্ডে গেলাম, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমাকে এমন সব কোশ্চেন করা হচ্ছে যে কোশ্চেন গুলো আমি অ্যান্সার করতে পারছি না, ঠিক আছে? তখন আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি হাই লেভেলে এই অ্যালগোরিদম গুলো সম্পর্কে যদি আমি স্টাডি করি, তাহলে আমার কাজ হবে না, আমাকে একেবারে লো লেভেল পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওই লো লেভেল পর্যন্ত যে হচ্ছে আমি
এই অ্যালগরিদম গুলো সম্পর্কে অ্যান্সার করতে পারছিলাম, ঠিক আছে। সো আমি পরবর্তী যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি প্রতিটা অ্যালগরিদমের জন্য 2 থেকে 3 সপ্তাহ সময় নিয়েছি। সো ওই 2 থেকে 3 সপ্তাহ আমি হচ্ছে অনলি এই ফর এক্সাম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে স্টাডি করেছি, ঠিক আছে, A to Z। এই লিনিয়ার রিগ্রেশনের হচ্ছে ফর্মুলা কি, এই ফর্মুলা কি ক্যালকুলেশন করতে হয়, এই ফর্মুলা মানে এটার মানে স্লোপ যদি মানে আউটলেট থাকলে কিভাবে সেন্সিটিভ কিভাবে সেটা ক্রিয়েট করে, রাইট, এই মাল্টিপল জিনিস একেবারে লো লেভেল পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের করতে হবে এখন, কারণ আপনি দেখবেন যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এমন সব কোশ্চেন করা হচ্ছে যেগুলো হচ্ছে আপনি অ্যান্সার করতে পারছেন না। তো আমি আগেও বলেছি আপনাদেরকে 60% কোশ্চেন করা হবে আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে। স্ট্যাটিস্টিক্স কোথেকে পাবেন? এই স্ট্যাটিস্টিক্স গুলো হচ্ছে আপনার এই অ্যালগরিদম গুলো থেকে আপনাকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। সো আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, ওকে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এসবিএম এ গেলাম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমার লাগবে হচ্ছে এপিআই। ওকে, এটাই আমি বুঝতে বুঝছিলাম। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি ভাই। ভাইয়া দেখেন। Yeah. আচ্ছা, ফর এক্সাম্পল আমি তো আপনাকে এক্সাম্পল দিই যে এই যে এসবিসি সাপোর্ট ডকুমেন্টেশন আপনারা শিখেছেন সবাই, তো এখানে এই কার্নেলের ভ্যালু কি হতে পারে? একটা লিনিয়ার হতে পারে, একটা পলিনোমিয়াল হতে পারে, এটা আরবিএফ হতে পারে, একটা সিগময়েড হতে পারে। এখানে আমি আপনাকে কোশ্চেন করলাম যে আমি যদি আরবিএফ চুজ করি, রাইট, তো আরবিএফ যদি চুজ করি বাই ডিফল্ট থাকে, এই আরবিএফ জিনিসটা কি কি বলতে পারবেন? আমি আপনাকে আপনাকে কোশ্চেন করা হয় যে আরবিএফটা কি রেডিয়াল, আমি পুরো নামটা ভুলে গেছি। সো আরবিএফ টাকে এক্সপ্লেন করো আমাকে, এই এসবিএম এ সাপোর্ট ভেক্টর মেশিন এটা কিভাবে কাজ করে। সো আপনি কি এটা অ্যান্সার করতে পারবেন? না ভাইয়া, তো No, but আরবিএফ হচ্ছে যে রেডিয়াল বেসিস ফাংশন, ওই যে হুম। হায়ার ডাইমেনশনাল স্পেসের জন্য আর কি, ট্রান্সফর্ম করার জন্য হায়ার use করে। বলতে ওকে, আমি যে এক্সাম্পল দিই, সো আপনাকে মানে এরকম করে যদি অ্যান্সার করেন, হ্যাঁ, তাহলে কিন্তু ভেরি টাফ, রাইট, আপনাকে জব পাওয়া, ঠিক আছে। আপনাকে ডিটেলস অ্যান্সার করতে হবে। তো আমি যদি এক কথা বলি, আরবিএফ হচ্ছে আপনার আহ মানে আনলিমিটেড ডিমেনশন সেটা করে, ঠিক আছে, আনলিমিটেড ইনফিনিট ডিমেনশন, ঠিক আছে। তো আপনি আরবিএফ যেটা করে, জি। এটা ইনফিনিট ডিমেনশনে আপনি এটাগুলোকে নিয়ে যায়। তো ডিমেনশন আপনি যখন বলছেন তখন আপনাকে কোশ্চেন করা হবে ডিমেনশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, ডিমেনশন কিভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন, কি বলতে পারবেন? তো মানে ডিমেনশন মানে কি আমি বুঝতে পারছি না। তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে। সাধারণত ডেটা সায়েন্সে যেটা হয় মানে এইসব পার্টিকুলার ইন্টারভিউতে আপনাকে একটা পেন এন্ড পেপার থাকে যতগুলো বা ফিচার্স কিছু। ওগুলো এক একটা ডিমেনশন না? মানে আমি যতগুলো উম, ফিচার্স নিয়ে কাজ করব। না না, এখানে ফিচার ফিচার কিন্তু হচ্ছে ডিমেনশন ইনক্রিজ করা হচ্ছে না, এটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। তো সাধারণত ইন্টারভিউ বোর্ডে আসে আপনার পেন পেপার থাকে বা অনেক কিছু একটা থাকে যেখানে আপনি এক্সপ্লেন করতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ওকে, আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো বা আপনাদের এই এক্সাম্পলটা কাজে লাগতে পারে, রাইট। ভেরি ভেরি মানে ইন্টারেস্টিং এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে বলছি। ফর এক্সাম্পল এসবিএম এ কি হয় সাধারণত, আমরা যেটা ওয়ান ডিমেনশনাল একটা ইয়ে আঁকি,
রাইট, ওয়ান ডিমেনশনাল। এখানে হচ্ছে আপনার হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে একটা ক্লাস, রাইট, ঠিক আছে। সো এসভিএম যেটা করে সেটা হচ্ছে আপনার লাস্ট যেই ইয়েটা আছে, ঠিক আছে, সেখান থেকে এই লাস্ট থেকে এখানে লাস্ট হচ্ছে এইটা, এখানে লাস্ট হচ্ছে এইটা, ঠিক আছে, সেইটার মাঝ বরাবর আমি জাস্ট হাই লেভেলে বলছি, ঠিক আছে, মাঝ বরাবর একটা ইয়ে টানে, ক্লাসিফায়ার টানে, ঠিক আছে। এখন এই ক্লাসিফায়ার যদি হচ্ছে আপনার এখানে যদি কোনো ডেটা আসে নতুন, আমাদের প্রেডিক্ট করবো ডেটা, এখানে আসলে হচ্ছে সেটা ওইখানে এখানে এটা এক্স দিবে, আর এখানে আসলে এটা বাইরে যদি আসলে এখানে জিরো দিবে, রাইট। এটা হচ্ছে ক্লাসিফায়ারের এসভিএম এর মূল ইয়ে, ঠিক আছে। বাট এখন যদি হচ্ছে আমি একটা সেকেন্ড এক্সাম্পল দিই, এক্ষেত্রে এরকম এরকম হয়, তখন কি হবে, আপনার এক্স এর লাস্ট হচ্ছে এইটা আর জিরো লাস্ট এইটা, তখন এখন যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা নাম, রাইট, সেখান এটা এবং এটার মিডল বরাবর একটা ক্লাসিফায়ার টানবে। তো এখানে so এই এই এক্সাম্পলের ক্ষেত্রে ইট ইজ ওকে, রাইট, বাট এই এক্সাম্পলের ক্ষেত্রে ইজ নট ওকে, রাইট। তো এই একটা এক্সাম্পল, এই একটা ইয়ের কারণে কিন্তু হচ্ছে আমার এই যে ক্লাসিফায়ার এটা কিন্তু আমার এদিকে চলে আসে। তার মানে এখন যদি হচ্ছে আহ, নতুন ডেটা আসে এখানে, তো এটা কিন্তু এক্স হচ্ছে আমাকে ক্লাসিফিকেশন করবে, রাইট, বাট এটা কিন্তু জিরোর অনেক কাছে আর এটার অনেক দূরে, রাইট। এটা সাধারণত এই একটা ইয়ার কারণে আমার এটা চেঞ্জ হচ্ছে। সো এখন কোশ্চেন হচ্ছে আহ যদি এরকম থাকে, ফর এক্সাম্পল এটার তো আমি একটা ডোজ পরীক্ষা করতেছি, ওষুধের ডোজ, তো আমি সেখানে দেখলাম যদি হচ্ছে আহ কম ডোজ আমি দিই, ঠিক আছে, আমি এটা জিরো, এটা হচ্ছে বাড়তেছে, ফর এক্সাম্পল 10টা ডোজ, ওকে, যদি কম ডোজ দিই তাহলে হচ্ছে আপনার আহ আচ্ছা আমি এটা এটা কিভাবে সলভ করতে পারি এটা বলে দিই। তো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবাই আউটলায়ার কি ট্রিটমেন্ট করে সেটা সবাই জানি, রাইট। কিন্তু আউটলায়ার ট্রিটমেন্ট আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, রাইট, আমি এটা ধরছি না, যদি না ধরি তাহলে হচ্ছে এটা মাঝখানে চলে আসে, রাইট। তো দেন হচ্ছে আমার সব সব কমপ্লিট, ওকে। তো এটা আমরা বিভিন্ন ক্রস ভ্যালিডেশন করে দেখতে পারি যে অ্যাকুরেসি হচ্ছে কতটা কত থাকে, রাইট। এরকম করে হচ্ছে আমি এটা এই প্রবলেমটা সলভ করতে পারি। আর যদি এরকম হয়, আমি এখন থার্ড এক্সাম্পল দিচ্ছি, আমার এটা হচ্ছে ডোজ, রাইট, 0 থেকে 10 ডোজ। সো আমি দেখলাম যদি ডোজ যদি কম হয় তাহলে তার এফিকেসি অনেক কম, ঠিক আছে। আমি কম হচ্ছে ক্রস দিয়ে বলতেছি। ডোজ যদি মিডিয়াম হয়, রাইট, সেক্ষেত্রে আমার এফিকেসি ভালো, আমি ভালোগুলোকে 0 দিয়ে মার্ক করছি, ওকে। আর ডোজ যদি আহ, বেশি হয় আবার, তাহলে আবার এফিকেসি কমে যায়, right? এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে সেপারেশন করার মতো আমার কিছু আছে, রাইট। সবাই বুঝতে পারছেন, রাইট। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, কারণ সাপ্লিমেন্টেশনে কি হয়, আমার লাস্ট তো হচ্ছে এইটা, রাইট, লাস্ট হচ্ছে এইটা, আমি যদি এখানে টানি তাহলে কিন্তু সব ভুল হচ্ছে আমার, রাইট। এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই ক্ষেত্রে আমি কোন লাইন হবে সেটা কিন্তু হচ্ছে আমি বুঝতে পারতেছি না, রাইট, আমার কিন্তু ওটা করা পসিবল না। তো এইটা যেহেতু আমি ওয়ান ডিমেনশনে আছে, ওয়ান ডিমেনশনে হচ্ছে সেটা করতে পারতেছি না। মেবি আমি যদি হায়ার ডিমেনশনে দেখি, হায়ার ডিমেনশনে হচ্ছে আমি সেটা করতে পারি। সো একটা ওয়ে হচ্ছে যে হায়ার ডিমেনশনাল কিভাবে ক্রিয়েট করতে পারি। সো আমি যদি 2 ডিমেনশনাল একটা চার্ট আঁকি, সো এখন আমি যদি এই প্রতিটা ভ্যালু, রাইট, সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 ফর এক্সাম্পল, এটা হচ্ছে 3, আমি এটা জাস্ট আঁকছি, রাইট, 4, এটা ফর এক্সাম্পল হচ্ছে আপনার 5 এম করে হতে পারে, রাইট। তো এই এই ভ্যালু গুলোকে আমি যদি স্কোয়ার করি, রাইট, আমি এটাকে কি বলছি, স্কোয়ার করতেছি, ওকে, স্কোয়ার, ওকে। যদি আমি স্কোয়ার করি
তাহলে আপনি দেখবেন আপনারা বাসায় টেস্ট করতে পারেন, তাহলে এরকম একটা ইয়ে আসবে। তো একের এরকম করে একটা ইয়ে আসবে। ঠিক আছে, তো দেন আমি যেহেতু এই ওয়ান ডিমেনশনাল ডেটাকে আমি টু ডিমেনশনালে রূপান্তরিত করতে কি হবে, স্কোয়ার করে ভ্যালুগুলোকে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখান থেকে একটা সেপারেশন করতে পারি। তো যদি এখানে হয় তাহলে এটা হচ্ছে ভালো হবে, তো এটা জিরো হবে সব, রাইট? জিরো। তো এই যদি এই পাশে হয় তাহলে এক্স হবে, আর এই পাশে হলে জিরো হবে। ওকে, সো এই যে আমি আমার ওয়ান ডিমেনশনাল যখন ছিল তখন কিন্তু আমি সেপারেশন করতে পারছিলাম না, বাট আমি স্কোয়ার করার পরে আমি সেটাকে টু ডিমেনশনাল করে ফেলছি। টু ডিমেনশনাল করার পর আমি দেখলাম যে এটাকে আমি সেপারেশন করতে পারতেছি। ঠিক আছে, আমি যে কাজটা করলাম এই কাজটা কিন্তু আমি অ্যাকচুয়ালি কি করেছি, এই কাজটা আমি আহ এই পলিনোমিয়াল করেছি। ঠিক আছে, যদি আমি পলিনোমিয়াল করে আমি কি করেছি, এখানে দেখেন ডিগ্রি, ডিগ্রি অফ পলিনোমিয়াল কার্নেল ফাংশন। ঠিক আছে, সো আমি যেহেতু টু ডিমেনশনাল করেছি, তো আমি হচ্ছে এই কার্নেলে পলিনোমিয়াল করব এবং ডিগ্রিতে আমি 2 দিব, কজ হচ্ছে আমি টু ডিমেনশনাল করেছি। ঠিক আছে, আহ আর আরবিএফ যেটা করে, আরবিএফটা মোর কমপ্লেক্স, ইনফিনিট ডিমেনশনে সেটা হচ্ছে সেটা রূপান্তরিত করে ক্যালকুলেশন করে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনাকে এই এক্সপ্রেশন গুলো দিতে হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা যা মানে মোটামুটি আমরা কোড থেকে যা করি সেগুলো কিন্তু নট এনাফ, আমাকে একেবারে ডিপে সেগুলোকে বুঝতে হবে। ঠিক আছে, সো আমরা কিভাবে এই ডিমেনশন গুলো করি সেগুলোকে আমাদের একটা মোটামুটি আইডিয়া থাকতে হবে। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছেন, রাইট? আর কোনো কোশ্চেন? আমি সিম্পলি বলি যে আমার ওয়ান ডিমেনশন আমি দেখলাম যে আমি এখানে সেপারেশন করার মধ্যে কোনো ওয়ে নাই, রাইট? তো আমি যেটা করলাম, আমি সিম্পলি এই ভ্যালুগুলোকে আমি স্কোয়ার করলাম। স্কোয়ার করার পরে আমি যখন টু ডিমেনশনালে রূপান্তরিত করলাম তখন দেখলাম যে টু ডিমেনশনাল করার পরে হচ্ছে আমি এটাকে সেপারেশন করতে পারতেছি। ঠিক আছে, তো যেটা আমি ওয়ান ডিমেনশনালে করতে পারিনি, এসভিএম যেটা করে মাল্টি ডিমেনশনালে করে সেটা হচ্ছে সেপারেশন করতে করে। ঠিক আছে, সো এইভাবেই হচ্ছে এসভিএমটা কাজ করে। সো আমি যে পার্টিকুলার কাজটা করেছি সেখানে আমি অ্যাকচুয়ালি পলিনোমিয়াল কারণ ইউজ করেছি এবং সেখানে টু ডিমেনশনাল ডিগ্রি ইউজ করেছি, রাইট? আর আরবিএফ হচ্ছে ইনফিনিট ডিমেনশনে যেটা করে, so দেখেন আপনি যখন এই ডিগ্রিটা আমি কখন ইউজ করি, ডিগ্রি আমি ইউজ করি অনলি আমি যখন পলিনোমিয়াল কার্নেল ইউজ করি। আপনি আরবিএফ এর ক্ষেত্রে কিন্তু এইটা জরুরি না, কারণ আরবিএফ এ কিন্তু হচ্ছে আপনি একটা পার্টিকুলার সংখ্যায় ডিমেনশনটা করছেন না, আপনি ইনফিনিট ডিমেনশন করছেন। এই জন্য আরবিএফ এর ক্ষেত্রে আপনার ডিগ্রিটা ইউজ করতে না করলেও হয়। ওকে, তো এইভাবেই মানে এই প্রত্যেকটার মানে কি, সি দিয়ে কি বোঝানো হচ্ছে, কার্নেল দিয়ে কি বোঝানো হচ্ছে, গামা দিয়ে কি বোঝানো হচ্ছে, এই প্রত্যেকটা মানে কিন্তু আপনি বুঝতে হবে। এই প্রত্যেকটা মানে আপনি তখনই বুঝবেন যখন হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স এর আইডিয়া গুলো থাকবে। ওকে, সো যদি আপনাকে কোশ্চেন করা হয় আরবিএফ জিনিসটা কি, ডিমেনশনাল বলতে আপনি কি বুঝেন ইন সাপোর্ট ভেক্টর মেশিনের কনটেক্সটে, তখন কিন্তু আপনাকে এই এক্সাম্পলের মাধ্যমে এগুলোকে বলতে হবে। তো আই হোপ মোটামুটি সেটা বুঝতে পারছেন, রাইট? আর কোনো কোশ্চেন এখানে? না ভাইয়া। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম, সো আমি যেটা করেছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি প্রতিটা অ্যালগোরিথমের জন্য হচ্ছে একটা পার্টিকুলার সময় আমি ইউজ করেছি। ঠিক আছে, ওই পার্টিকুলার সময় আমি অনলি এই অ্যালগোরিথম গুলোই একেবারে ডিপে আমি শিখেছি। ঠিক আছে, দেন হচ্ছে আমি প্রিপেয়ার করেছি নিজেকে। সো আপনি দেখেন, যদি দেখেন এখানে খুব বেশি অ্যালগোরিথম হচ্ছে নাই, পপুলার যে অ্যালগোরিথমের কথা বলি 10-12টা আছে। তো আপনি 2 সপ্তাহ করে সময় নেন, আপনি কিন্তু 2-3-4 মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন মোটামুটি সবকিছু। ঠিক আছে, এর মধ্যে লিনিয়ার রিগ্রেশন ইজ ভেরি সিম্পল মডেল, রাইট? এগুলো শিখতে আপনার হয়তো বা 1 সপ্তাহ সময় লাগবে। এসভিএম এর ক্ষেত্রে হচ্ছে একটু বেশি সময় লাগতে পারে। দেন র্যান্ডম ফরেস্ট ডিসিশন ট্রিও মোটামুটি শিখে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। তো এভাবেই আপনার নিজের মতো করে একটা ফ্লো তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে, তো আমি যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর কথা বাদ দিই তাহলে হচ্ছে টাইম সিরিজ। আই হোপ মানে মানে এই টাইম সিরিজ মেবি আপনাদের এই কোর্সের স্কোপের মধ্যে ছিল না, বাট অনেকেই হচ্ছে টাইম সিরিজ নিয়ে কাজ করতে চান। তো যারা হচ্ছে টাইম সিরিজ নিয়ে কাজ করতে চান, তো আমার সাজেশন হবে আপনারা এখনই একটা কোর্সে এনরোল করে ফেলেন। ঠিক আছে, দেন এই কোর্সের এনরোল করে দেন হচ্ছে আপনার শিখতে হবে, বিকজ
যেটা বললাম যে ক্লাসিফিকেশন, রিগ্রেশন এবং ক্লাস্টারিং, এগুলো কিন্তু হচ্ছে এগুলো দিয়ে আপনি টাইম সিরিজের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। টাইম সিরিজের প্রবলেম সলভ করার জন্য আপনার স্পেসিফিক কিছু আপনার অ্যালগরিদমস আছে যেগুলো দিয়ে আপনার কাজ করতে হবে। তো এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন না আপনারা ট্রেডিশনাল যে অ্যালগরিদম গুলো শিখেছেন, ঠিক আছে? যারা হচ্ছে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে আছেন মেবি, মানে টাইম সিরিজ নিয়ে কাজ করতে চান, তারা হচ্ছে আহ এই নতুন একটা কোর্স এনরোল করার উপায় নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেন হচ্ছে আমি যদি বলে ডিপ লার্নিং এর ক্ষেত্রে বলি, তো ডিপ লার্নিং ক্ষেত্রে আমরা সবাই জানি, রাইট? ডিপ লার্নিং কি আপনাদের এই কোর্সের এই মধ্যে ছিল, স্কোপের মধ্যে ছিল? হালকা হালকা দেখানো হয়েছে আর কি ভাই, এনএলপি দেখানো হয়েছে, সিএনএন হালকা দেখানো হয়েছে। ওকে, সো হালকা হালকা আসলে দেখা কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। সো মানে যদি বেসিক ডিপ ধারণা দেওয়া লার্নিং, হয়েছে আর কি। হ্যাঁ, তো ডিপ লার্নিং যদি যদি হচ্ছে আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে নতুন একটা কোর্সে এনরোল করতে হবে, ঠিক আছে? তো যেটা বললাম সিএনএন, এলএসটিএম, আরএনএন, এগুলো অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্কস এর একটা পার্ট, সেগুলো হচ্ছে পার্টিকুলার স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে, সেগুলো হচ্ছে আপনাকে মানে করতে হবে, ঠিক আছে? তো যেটা বললাম টাইম সিরিজ এবং ডিপ লার্নিং এর ক্ষেত্রে আপনাকে হয়তো বা নতুন একটা কোর্সে এনরোল করতে হবে শেখার জন্য। ওকে, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, ঠিক আছে। So আমরা ইম্পর্টেন্ট একটা স্লাইড চলে আসছি। সো যে ভাইয়া কোশ্চেন করেছিলেন, আচ্ছা, আমার ইন্টারনেট যদি প্রবলেম করে আমাকে জানিয়েন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন, রাইট? জি, শোনা যাচ্ছে। ওকে, সো তো যে ভাই কোশ্চেন করেছিলেন যে অ্যাকচুয়ালি আমাকে কি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হয় কিনা, সো আমাকে করতে হয়, কজ আমি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট ডোমেনে আছি, ঠিক আছে? ডেটা সায়েন্স ডোমেনে যেহেতু আছি, সেজন্য হচ্ছে মেশিন লার্নিং নিয়ে আমাকে কাজ করতে হয়। সো এই যে এই পাঁচটা যে আপনারা রোল দেখতেছেন, ঠিক আছে? এই পাঁচটা রোল ছাড়া, এটা জেনারেল রোল, ওকে? এই পাঁচটা রোল ছাড়াও কিন্তু হচ্ছে মাল্টিপল নামে এই আপনার ডেটা সায়েন্সের রোল থাকতে পারে, ঠিক আছে? সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওই জব ডেসক্রিপশনটা পড়তে হবে। জব ডেসক্রিপশনটা পড়েই আপনাকে যাচাই করতে হবে যে আপনাকে এই আপনার এই পার্টিকুলার স্কিলস গুলো ওখানে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটা আছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ওটা কি এই ডোমেনে পড়বেন, এটা আলাদা ডোমেন? মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি আপনার এ পার্ট অফ আপনার ডেটা সায়েন্টিস্ট, ঠিক আচ্ছা, আছে? মানে যেটা মানে বললাম নাম, জব ডেসক্রিপশনে এটাই থাকে যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সেটা বললাম, দেখছি রাইট? ওটা। আমি আমি যেটা আমি যেটা বললাম এটা জেনারেল জব রোল নামগুলো, ঠিক আছে? এখন এই নামের মধ্যে মাল্টিপল ভ্যারিয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো যদি এই পাঁচটার মধ্যে বলি, একেবারে এন্ট্রি লেভেলের গুলো কোনগুলো? এন্ট্রি লেভেল হচ্ছে ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে? ডেটা অ্যানালিস্ট আপনি কেন চুজ করবেন? সো আপনি মোটামুটি, সো আমি যদি বলি যেটা বললাম, একটা টেকনিক্যাল স্কিলস, একটা হচ্ছে হার্ড স্কিলস। আচ্ছা, আমি একটা জিনিস সাথে আমি একটা জিনিস আমি বলিনি আপনাদের, একটা সফট স্কিলস, ঠিক? আমরা মূলত হচ্ছে টেকনিক্যাল স্কিলস নিয়ে আলোচনা করছিলাম, রাইট? সেখানে মেশিন লার্নিং অ্যালগরিদমস এর কথা আমরা আপনাদেরকে বলছি। সো এই মেশিন লার্নিং অ্যালগরিদমস ছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে হয়তো বা প্রিপেয়ার করতে হতে পারে, সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন টুলস, ঠিক আছে? তো ডেটা ভিজুয়ালাইজেশন টুলস হচ্ছে নিয়ে কাজ করার, যদি কাজ করতে হয়, সো আপনি যদি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হয় বা বিভিন্ন ধরনের ডেটা চার্ট তৈরি করতে হয়, তাহলে হচ্ছে আপনারা অথবা মানে সবথেকে বেশি পপুলার হচ্ছে পাওয়ার বিআই এবং ট্যাবলিউ। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে তো বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে পাওয়ার বিআইটাই সব থেকে বেশি পপুলার, ঠিক আছে? তো আপনি যারা এই ডোমেনে কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনার পাওয়ার বিআইতে একটু আপনারা প্র্যাকটিস করতে পারেন, ওকে? ভাই এটা একটা ডাটা ভিজুয়ালাইজেশন, আমরা তো আপনি আমাদেরকে পান্ডাসে বা সিবনে দেখাইছেন, সিবন জি, তারপর ম্যাটপ্লক, ওইটা থেকে পাওয়ার বিআই তে বেশিরভাগ করে, তাই না? মানে এটা করে না, পান্ডাস বা সিবন এগুলোতে ইউজ করে না। নো, সো এখন এটা ডিপেন্ডস, রাইট? সো আপনি, আপনাকে যে বলা হয় আপনি ড্যাশবোর্ড ক্রিয়েট করেন, ঠিক আছে? জি। ইন পাইথন কয়জনই পারবে? দেন ফর এক্সাম্পল, যেহেতু আপনার এখানে মোর ইনভলভ কোডিং, ঠিক আছে? সো ফর এক্সাম্পল একটা বড় কোম্পানি, ফর এক্সাম্পল আমার ব্যাংকের কথাই বলি, রাইট? এখন যেহেতু পাওয়ার বিআইটি হচ্ছে একটা পেইড সফটওয়্যার, বড় বড় কোম্পানি ক্ষেত্রে কোনো সমস্যা না, রাইট? তারা হচ্ছে এই সফটওয়্যার গুলোকে
কিনতে পারে। তারা হচ্ছে পাওয়ার BI হলে কি হয়, আপনাকে কোডিং করতে হবে না, আপনি ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি, রাইট? সো এই জন্যই পাওয়ার বিআইটা মানে ড্যাশবোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকে কিনে থাকে, ঠিক আছে। বাট আপনার একটা স্টার্টআপ কোম্পানিতে আছেন, বিশেষ করে যে সফটওয়্যার কোম্পানিতে আছেন, সফটওয়্যার কোম্পানিগুলো মূলত একটু কম টাকা পয়সা থাকে, রাইট? স্টার্টআপ হয়, ভালো কোডিং তারা জানে, রাইট? সেক্ষেত্রে আপনার মেবি পাওয়ার বিআই থাকবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আপনার যে ওপেন সোর্স লাইব্রেরিজ গুলো আছে, সেই লাইব্রেরিজ গুলো দিয়ে হচ্ছে আপনি সেটা করতে পারেন, ডিপেন্ডস অন আপনার সার্কামস্টেন্সেস, রাইট? জি ভাই। সো আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ড্যাশবোর্ড তৈরি করে তারা সাধারণত তাদের পাওয়ার বিএ থাকে, ঠিক আছে। সো আপনি যদি স্টার্টআপ কোম্পানিতে যান সেক্ষেত্রে থাকবে না, সেক্ষেত্রে আপনাকে কোডিং করে তাই করতে হবে। সো এটা পাওয়ার বিএ অনেক মার্কেট আছে বাংলাদেশে, সো যারা হচ্ছে এই ডোমেনে কাজ করতে চান সেটা করতে পারেন। আচ্ছা, ওকে, সো টেকনিক্যাল স্কিলস সম্পর্কে আমি মোটামুটি শেষ। সো আই হোপ টেকনিক্যাল স্কিলস সম্পর্কে সবার একটা আইডিয়া আছে যে আমাদের কি স্কিলস থাকা জরুরি। সফট স্কিলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ডেটা সায়েন্টিস্ট আমি যেটাই বললাম যে আমাদের, ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে একটা প্রজেক্ট করেন, একটা মেশিন লার্নিং ক্রিয়েট করলেন, ঠিক আছে, কেউ কিন্তু হচ্ছে আপনাকে জানতে যাবে না যে আপনি আপনার পাইথন কোডটা আমাকে দেখান, ঠিক আছে। কেউ কিন্তু আপনার যে স্টেক হোল্ডার থাকবে, আপনার বস থাকবে, কেউ আপনাকে এই কোশ্চেনটা করবে না যে আপনার পাইথন কোডটা আমাকে দেখান। সো সেই যেটা জানার জন্য ট্রাই করবে সেটা হচ্ছে যেটা আউটপুট কি, সেটার অ্যাকুরেসি কত, সেটার মানে আমরা যে ম্যাট্রিক্স গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, রাইট? ক্লাসিফিকেশন এর, রিগ্রেশন এর, ক্লাস্টারিং এর, সেইগুলো জানতে হবে যে আমার অ্যাকচুয়ালি আউটপুটটা কি, ঠিক আছে। তো সেই আউটপুটটা কমিউনিকেট করার জন্য কিন্তু আপনার ভালো কমিউনিকেশন স্কিল থাকা দরকার। সো কমিউনিকেশন স্কিলস কিন্তু এই না যে আপনাকে ভালো করে কথা বলতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এটা কিন্তু না। এই ডেটা সায়েন্সের ডোমেইনে কমিউনিকেশন স্কিলস হচ্ছে আপনার যে স্টেক হোল্ডার থাকবে সে কিন্তু ভালো ম্যাথমেটিক্স বা ভালো স্ট্যাটিস্টিক্স নাও জানতে পারে, রাইট? সো সেক্ষেত্রে আপনি এই যে কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল যে থিওরি গুলো আছে, আহ, সেগুলো হচ্ছে আহ, কত ইজিলি, কত বাংলা ভাষায় আপনি খুব ইজিলি অন্যের কাছে প্রকাশ করতে পারেন, এটাই কিন্তু কমিউনিকেশন স্কিলস। এটাও কিন্তু পার্ট অফ ইউর ইন্টারভিউ, মানে যে স্কিল গুলো দেখা হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কমিউনিকেশন স্কিলস আপনি কত ভালো করে সহজ ভাষায় বুঝতে পারেন। আমি একটা এক্সাম্পল দিলাম, রাইট? কিভাবে ওয়ান ডিমেনশনে হচ্ছে আমি সেপারেশন করতে পারছি না, আমি দেখবো ইজিলি মাল্টি ডিমেনশনে হচ্ছে আমি সেপারেশন করতে পারতেছি, রাইট? সো এটা যদি হচ্ছে আমি বোঝাতে চাই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে সেটা বোঝাতে পারি, রাইট? সো এইভাবেই এমন ভাবে আপনাকে বোঝাতে হবে যেটা হচ্ছে আপনি ইজিলি সবাই বুঝতে পারে। সো আমি যদি বলি যে অ্যাকুরেসি, রাইট? অ্যাকুরেসি 70% মানে কি? সো অ্যাকুরেসি 70% মানে তো অনেকে বুঝতে না পারতে পারে, রাইট? ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বলছি। সো আমি 70% মানে কি? সো আপনার যদি 100টা আহ আমি যে লোন আন্ডাররাইটিং এর কথাই বলছি, যে 100টা আপনার অ্যাপ্লিকেশন হয়, বি ইট লোন পাবে, বি ইট লোন পাবে না, যে কোনো কিছু হতে পারে। সো সেইটার মধ্যে 70টা হচ্ছে যে কারেক্টলি হচ্ছে আইডেন্টিফাই করতে পেরেছে, রাইট? সেটা হতে পারে আপনার লোন পাওয়ার যোগ্য, লোন পাওয়ার যোগ্য না, দুইটাই হতে পারে, রাইট? তো অ্যাকুরেসি মানে হচ্ছে এটা, আমি একটু সহজ ভাষায় বলতে পারি, রাইট? সো আপনাকে যদি বলেন যে অ্যাকুরেসি হচ্ছে 70%, ইট ইজ পার্ট অফ স্ট্যাটিস্টিক্যাল থিওরি, রাইট? বাট এটা সহজ করে ভেঙে ভেঙে আমাকে বলতে হবে যে আপনার যে স্টেক হোল্ডার সে কিন্তু নাও বুঝতে পারে, ঠিক আছে। কনফিউশন ম্যাট্রিক্স, রাইট? এই অ্যাকুরেসি কোথেকে আসে? কনফিউশন ম্যাট্রিক্স কিন্তু একটা মোর অ্যাডভান্স লেভেলের জিনিস। যারা স্ট্যাটিস্টিক্স না পড়ে আসছে তারা কিন্তু কখনোই কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করেনি, ঠিক আছে। সেক্ষেত্রে সেখান থেকে আপনি অ্যাকুরেসি বের করতে চান, সেই অ্যাকুরেসি কিন্তু বুঝাতে হবে আপনার স্টেক হোল্ডার, ঠিক আছে। তো আমি যেটা বলা ট্রাই করছি যে আপনাকে অবশ্যই কমিউনিকেট করতে হবে যাতে সবাই বুঝতে পারে। ওকে, দেন হচ্ছে আপনার যেটা বললাম প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে। সো আপনি, আমি যেটা এক্সাম্পল দিই যে আহ, আপনি ফর এক্সাম্পল একটা প্রবলেম সলভ করছেন, একটা অ্যালগোরিদম দিয়ে সলভ করছেন, সেই অ্যালগোরিদম হচ্ছে আপনার 1 মিনিট সময় লাগলো, আর একটা অ্যালগোরিদম দিয়ে হচ্ছে আপনি 30 সেকেন্ড সময় লাগলো, ঠিক আছে। এই যে
30 সেকেন্ড হাতে কম করছেন না। আপনি যখন কাজ করবেন, আপনি কিন্তু কাজ করার সময় আপনার যে আপনি কতটুকু রিসোর্স নিচ্ছেন, আপনি কতটুকু সময় নিচ্ছেন, সবকিছু কিন্তু কাউন্টেড হবে, রাইট? সো এই যে আপনার ক্রিয়েটিভিটি দরকার আছে, আপনি কত এফিসিয়েন্টলি সেটা করতে পারতেছেন, ইট ইজ পার্ট অফ ইয়ার মানে রিভিউ। আপনাকে রিভিউ করা হবে এসব টপিকস দিয়ে, ঠিক আছে? মানে বিজনেস অ্যাকিউমেন, আপনার যেখানে যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সফট স্কিলস, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখনোই কিন্তু আহ, মানে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন যে কম্পিউটার স্কিলস ডেটা সায়েন্স, আপনি দেখবেন যে মাল্টিপল এক্সাম্পল আছে, ঠিক আছে? এক্সাম্পল গুলো যদি গো থ্রু করবেন, সো এইগুলো, এটা কিন্তু মেইন পার্ট, আপনি ইন্টারভিউ প্রসেসে সেটা দেখা হয়, ঠিক আছে? ওকে, তো আমি এখন এই পপুলার টাইটেলসে চলে আসি। সো ওকে, আমি যেটা বলছিলাম, ডেটা অ্যানালিস্ট আমি বলছিলাম, রাইট? সো আপনি কখন ডেটা অ্যানালিসিস হচ্ছে এই 5টা জব রোলের মধ্যে সব থেকে এন্ট্রি লেভেল পজিশন, ঠিক আছে? সো ডেটা অ্যানালিস্ট হচ্ছে আপনি কখন হচ্ছে ট্রাই করবেন। সো ফর এক্সাম্পল, আপনি হচ্ছে এসকিউএল পারেন ভালো, আপনি ডেটা ম্যানিপুলেশন করতে পারেন, আপনি পান্ডাস ভালো পারেন, ঠিক আছে? যদি আপনি মোটামুটি ক্লাস্টারিং পারেন, মানে মোটামুটি হাই লেভেলের স্ট্যাটিস্টিক্স পারেন, বাট আপনি হচ্ছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, আপনি স্ট্যাটিস্টিক্স এর ডিপ আন্ডারস্ট্যান্ডিং নাই, আপনি অ্যালগরিদম সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই। আপনি হয়তো পাইথনে কোড করতে পারেন, বাট আপনার ওই যে থিওরিটিক্যাল যে ডিপ আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আপনার নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডেটা অ্যানালিসিসে ট্রাই করতে পারেন, ঠিক আছে? সো আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল, একটা জব রোল বের করেছি, সেটা হচ্ছে টালি খাতা কয়েকদিন আগে হচ্ছে জুনিয়র ডেটা অ্যানালিস্ট ছিল। সো আপনি যদি এই জব রেসপন্সিবিলিটি গুলো দেখেন, তো আপনার হচ্ছে পুলিং ডেটা, ডেভেলপ রিকারিং ও অন টাইম রিপোর্ট। সো বেসিক্যালি আপনাকে রিপোর্ট ডিজাইন করতে হবে, সেই জন্য হচ্ছে ডেটা ম্যানিপুলেশন করতে হবে। ডেটা ম্যানিপুলেশন করার জন্য হচ্ছে পান্ডাস আপনি ইউজ করতে পারেন, রাইট? দেন মেইনটেনিং ডেটাবেসেস, স্প্রেডশিটস এন্ড আদার টুলস ইউজড ইন অ্যানালিসিস। সো বেসিক্যালি আপনাকে এসকিউএল জানতে হবে, মানে ডেটাবেস মেইনটেইন করতে হবে। আইডেন্টিফাই হিডেন প্যাটার্নস, হিডেন প্যাটার্নস কিভাবে বের করি? আমরা সাধারণত ক্লাস্টারিং করে সেটা বের করি, ঠিক আছে? দেন হচ্ছে মোটামুটি আপনি যদি সবগুলো পড়েন, আপনি দেখবেন যে মোটামুটি আপনার স্কিলস থাকতে হবে হচ্ছে আপনার এসকিউএল এ, আপনার ডেটা ম্যানিপুলেশন করার জন্য আপনার কোডিং জানতে হবে, আর মোটামুটি একটা সিম্পল হাই লেভেলে স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদম সম্পর্কে আইডিয়া থাকলে মোটামুটি হবে, ঠিক আছে? তো এইসব পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আপনি ডেটা অ্যানালিস্ট চুজ করতে পারেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় আপনি স্ট্যাটিস্টিক্সে খুব বেশি মানে মানে এখনো কনফিডেন্ট হননি, আপনার সময় লাগবে, আপনি ডেটা অ্যানালিস্ট চুজ করতে পারেন। ওকে, দেন বিজনেস অ্যানালিস্ট। জি, কি কোন কোশ্চেন করবেন? না ওকে। ওকে, দেন বিজনেস অ্যানালিস্ট। ওকে, সো বিজনেস অ্যানালিস্ট মূলত আমি আমি যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে আপনার আপনার যে মেশিন লার্নিং প্রোডাক্টসটা, রাইট? আপনার হয়তো একটা সফটওয়্যার কোম্পানি, আপনি যে মেশিন লার্নিং প্রোডাক্ট তৈরি করলেন, সেই মেশিন লার্নিং প্রোডাক্ট গুলোকে আপনি সেল করতে হবে, রাইট? এখন সেল করতে হলে আপনাকে আহ, ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, রাইট? আপনি সেল করতেছেন, রাইট? সেক্ষেত্রে আপনাকে মেবি আপনার ভালো স্ট্যাটিস্টিক্যাল নলেজ নাও থাকতে পারে, রাইট? বাট আপনি আহ, এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনাকে আর যতটুকু থাকা দরকার সেই ততটুকু আপনার আছে। ওকে, তো আপনি যদি এরকম কেউ হন যে আপনি মোটামুটি এসকিউএল এ মোটামুটি ভালো পারেন না, পান্ডাসে মোটামুটি পারেন, কারণ যেহেতু টেকনিক্যাল প্রোডাক্টস, আপনাকে যখন একটা প্রেজেন্টেশন বানাতে হয়, মেবি আপনাকে কিছু কোডিং করতে হতে পারে, রাইট? সেক্ষেত্রে মোটামুটি একটা আইডিয়া আছে যে কিভাবে কোড করতে হয়, এবং মোটামুটি মানে মোটামুটি না, একটু ভালোই স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে, কজ আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন, মেশিন লার্নিং প্রোডাক্ট, রাইট? সেক্ষেত্রে আপনাকে আপনার ক্লায়েন্টস আপনাকে কোশ্চেন করবে যে এটা যদি এটা হয় তাহলে এটা ওটা কি হবে, রাইট? এই ধরনের কোশ্চেন আপনাকে অ্যান্সার করার জন্য ভালো স্ট্যাটিস্টিক্যাল নলেজ থাকতে হবে। সো এন্ড আপনার খুব ভালো কমিউনিকেশন স্কিলস আছে, যেটা বললাম, কমিউনিকেশন হচ্ছে ভালো, শুধু কত সুন্দর করে কথা বলছে তা কিন্তু না, আপনি কত ইজিলি আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে বোঝাতে পারতেছেন, ঠিক আছে? তো এই স্কিলস গুলো যদি আপনার থাকে, তাহলে আপনি এই বিজনেস অ্যানালিস্ট হচ্ছে এটাকে টার্গেট করতে পারেন। ওকে,
দেন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। ওকে, এই বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হচ্ছে আমি যেটা বললাম যে সাধারণত এটা সাধারণত কি করে, ডেটা ম্যানিপুলেশন করে, দেন ডেটা ভিজুয়ালাইজেশন করে, যেটা আমি বললাম ড্যাশবোর্ড ক্রিয়েট করা, দেন চার্ট তৈরি করা, রাইট? মানে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট মানে কি, আপনার যে বিজনেসের যে ইনসাইট গুলো আছে সেই ইনসাইট গুলো আপনি বের করে নিয়ে আসতেছেন। এই ইনসাইট বের করার হচ্ছে আমরা আগেও আলোচনা করেছি, রাইট? এইটা ভিজুয়ালাইজেশন করেই কিন্তু হচ্ছে আপনি এই ইনসাইট গুলো ইজিলি বের করতে পারেন। তো এই জন্য হচ্ছে আপনার ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারে। ড্যাশবোর্ড আপনি ক্রিয়েট করেন কেন, আপনার ইউজাররা যেন ইজিলি মানে নিজেরাই ক্লিক করে সেগুলো দেখতে পারে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এটা আমি অলরেডি আলোচনা করেছি। আপনার যদি পাওয়ার বিআই বেশিরভাগ ক্ষেত্রে, আমি যদি এই সেক্টরের কথা বলি, এই যে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আপনি প্রায় 70% দেখবেন যে পাওয়ার বিআই ইউজ করে, 20% হচ্ছে ট্যাবল ইউজ করে, আর হচ্ছে 10% দেখবেন হচ্ছে তারা ম্যানুয়ালি কোডিং করে হচ্ছে সেগুলো করছে। ওকে, তো এই পার্টিকুলার রোলের জন্য হচ্ছে আপনাকে এই পাওয়ার বিআইটা শিখতে হবে। ওকে, এবার আসা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। ইট ইজ মানে ডেটা সায়েন্টিস্টের মধ্যে মাল্টিপল নামে, বিভিন্ন নামে হচ্ছে আপনার রোল থাকতে পারে, ঠিক আছে? এবার ডেটা সায়েন্টিস্ট হচ্ছে আহ আপনাদের যে পার্টিকুলার ক্লাসটা, মানে আপনাদের যে কোর্সটা ছিল, ইট ইজ মোর সুইটেড টু ডেটা সায়েন্টিস্ট ছিল অ্যাকচুয়ালি। তো আপনারা কি শিখেছেন? আপনারা অ্যাকচুয়ালি পাইথন শিখেছেন, ম্যানিপুলেশন শিখেছেন, দেন ডেটা ভিজুয়ালাইজেশন শিখেছেন, দেন হচ্ছে আপনারা মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো শিখেছেন, রাইট? তো ডেটা সায়েন্টিস্ট যেটা করে সেটা হচ্ছে একেবারে একটা প্রজেক্টের A to Z সবকিছুই করে। সো একটা প্রজেক্ট করার আগে আপনাকে কি করতে হয়, আপনাকে প্রবলেমটা বুঝতে হয়, রাইট? প্রবলেম বোঝার পরে কি করতে হয়, রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হয়। সো আমার কি ডেটা লাগবে, আমার মানে কি ধরনের ডেটা লাগবে, কত সময় লাগবে, কতজন লোক লাগবে, কত রিসোর্স লাগবে, রাইট? সবগুলো সে অ্যানালাইসিস করে। দেন সেই অ্যানালাইসিস গুলো হচ্ছে সাধারণত, আমি যদি একটা প্রপার ইয়ের কথা বলি, যে ডেটা রিকোয়ারমেন্ট গুলো কি করে, আহ, আপনার ডেটা অ্যানালিস্ট থাকবে তাকে প্রোভাইড করে। ডেটা অ্যানালিস্ট কি করে, এসকিউএল সার্ভার থেকে সেই ডেটাগুলো গ্যাদার করে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট প্রোভাইড করে। দেন ডেটা সায়েন্টিস্ট কি করে, দেন হচ্ছে তারা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন করে, ডেটা এক্সপ্লোরেটরি অ্যানালিসিস করে, রাইট? দেন সে একটা পার্টিকুলার মেশিন লার্নিং অ্যালগরিদম তৈরি করে, ঠিক আছে? দেন সেটা নট নেসেসারি তৈরি করার পরে কিন্তু শেষ না। তৈরি করার পরে সে কি করে, সেগুলোকে আহ মানে আহ যেগুলো নিয়ে ডিসকাস করে উইথ স্টেক হোল্ডার, রাইট? তো আপনি যেটা তৈরি করলেন, সেই তৈরি করাটা আপনার যে স্টেক হোল্ডার যাদের জন্য তৈরি করতেছেন, তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু অ্যাপ্রুভ পেতে হয়, রাইট? আমাদের যদি প্রপার এনভায়রনমেন্টের কথা বলি, জব, তো তাদের কাছ থেকে কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়। অ্যাপ্রুভাল নিয়ে আসার পরে কিন্তু শেষ না। অ্যাপ্রুভাল নিয়ে আসার পরে কি করতে হয়, একটা যে প্ল্যাটফর্মে হচ্ছে আপনি এইগুলো ছাড়বেন, আপনার মেশিন লার্নিংটা তৈরি করবেন, সেই প্ল্যাটফর্মে কিন্তু হচ্ছে আপনাকে যে যে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে তার সাথে কিন্তু লিয়াজও করতে হবে, ঠিক আছে? এই যে এই যে মাল্টিপল জিনিস বললাম, রাইট? একেবারে আহ আপনার ইনফরমেশন গ্যাদার করা থেকে, ইনফরমেশন তৈরি করা, ইনফরমেশন অ্যানালাইসিস করা, ইনফরমেশন মানে অ্যানালাইসিস করার পরে আপনাদের মডেল তৈরি করার পর থেকে কনফার্মেশন আনা স্টেক হোল্ডার থেকে, দেন হচ্ছে আপনার প্ল্যাটফর্মে ইমপ্লিমেন্টেশন করা, এই সবকিছুই কিন্তু সাধারণত ডেটা সায়েন্টিস্টরা করে থাকে। ওকে, মাল্টিপল রোল। সো এই জন্যই দেখবেন মানে অনেক ডাইভার্স রোল, রাইট? এই জন্য দেখবেন ডেটা সায়েন্টিস্টের মধ্যে মাল্টিপল রোল আছে, মানে টাইটেল আছে, ঠিক আছে? যেটাই হচ্ছে আপনারা কনফিউজ হয়ে যাবেন, বাট যেটা কনফিউজ হওয়ার কিছু নাই। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই জব ডেসক্রিপশন গুলো পড়তে হবে। জব ডেসক্রিপশন গুলো পড়লেই মোটামুটি হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্কিলস এর সাথে অ্যালাইনমেন্ট কি। ওকে, আমি যদি একটা এক্সাম্পল দিই, তো এটা হচ্ছে ইন্টেলিজেন্স ইমেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা তারা ডেটা সায়েন্টিস্ট হায়ার করছিল। সো আপনি যদি দেখেন এখানে আছে হচ্ছে আহ, যে কম্পিউটার ভিশন, এমএল অ্যালগোরিদমস, রাইট? এমএল অ্যালগোরিদমস হচ্ছে আপনার আপনারা যে অ্যালগোরিদম শিখেছেন, রাইট? লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রিজ,
কম্পিউটার ভিশন সিএনএন ইউজ করেছি, রাইট? ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করেছি। টেনসর ফ্লো ডিপ লার্নিং এর একটা লাইব্রেরিজ, কেরাস ডিপ লার্নিং এর লাইব্রেরিজ। দেন আপনার এক্সপ্লোর অ্যান্ড ফাইন টিউনিং এমএল মডেলস, রাইট? তো আপনাকে ফাইন টিউনিং করতে হবে এমএল মডেলস। দেন আপনি যদি পাইথন ইজ মাস্ট, রাইট? আপনাকে যদি ডিপ লার্নিং কাজ করতে হয়, সো আপনাকে পাইথন ভালো জানতে হবে, রাইট? সো আপনি এখানে এগুলো থেকেই আপনি বুঝতে পারতেছেন যে মানে আমি এটা তুলনা করেন, আমি যদি just তুলনা করি যে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট পার্থক্য হচ্ছে, আপনি যদি ডেটা সায়েন্টিস্ট অ্যাপ্লাই করেন, তারা এক্সপেক্ট করে যে আপনার পুরো হোল ডোমেন সম্পর্কে, ফ্রম পাইথন টু মেশিন লার্নিং অ্যালগোরিদমস, এবং খুবই ভালো স্ট্যাটিস্টিক্যাল নলেজ এবং ভালো পাইথন নলেজ আপনার আছে, ঠিক আছে? বাট ইন কেস অফ ডেটা অ্যানালিস্ট আপনার তারা এক্সপেক্ট করে যে আপনি সাধারণত ডেটা ম্যানিপুলেশন করতে পারবেন, এসকিউএল ভালো জানেন, এবং মোটামুটি হাই লেভেলে আপনি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল নলেজ আপনার আছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। বাট আমি সবসময় সাজেস্ট করি, আপনি যদি একজন ফ্রেশার্স হন বা আপনি নতুন এই ফিল্ডে আসছেন, আপনি প্রথমেই ট্রাই করেন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য। কারণ ডেটা অ্যানালিস্ট হতে পারলে আপনি কিন্তু খুব ইজিলি নিজেকে আপস্কিল করে আপনি ডেটা সায়েন্টিস্ট হতে পারেন, যেহেতু মোটামুটি অনেক কাজ রিলেটেড, মানে ডেটা অ্যানালিস্টের কাজ এবং ডেটা সায়েন্টিস্টের কাজ, ঠিক আছে, মোটামুটি কিন্তু লাইন্ড, রাইট? সো ডেটা সায়েন্টিস্টের যে এক্সপ্লোরাটরি ডেটা অ্যানালিসিস যে কাজগুলো করে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিস্টের যে স্কিল সেটা দিয়ে করা পসিবল, রাইট? তো আপনি যদি ডেটা অ্যানালিসিস কাজ জানেন, আপনি খুব ইজিলি নিজেকে আপস্কিল করতে পারেন এবং আপনি কিন্তু ডেটা সায়েন্টিস্টে মুভ করতে পারেন, ঠিক আছে? তো আমি সবসময় সাজেস্ট করি শুরু করেন ডেটা অ্যানালিসিস থেকে, দেন আস্তে আস্তে নিজেকে আপস্কিল করেন, যেটা আমি নিজে করেছি। ওকে ওকে, আরেকটা হচ্ছে একটু ইয়ে করি, আরেকটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার। ওকে, ডেটা ইঞ্জিনিয়ারটা কি হচ্ছে? ডেটা ইঞ্জিনিয়ার হচ্ছে আপনাদের এই কোর্সের স্কোপ ছিল না, ঠিক আছে? সো আচ্ছা, আমাকে একটা কথা বলেন, যদি ফর এক্সাম্পল আপনি আপনার ল্যাপটপে বা আমি আমার ল্যাপটপে যদি একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ক্রিয়েট করি, যেটা হচ্ছে প্রেডিকশন করবে যে কাস্টমারটা লোন পাওয়ার যোগ্য কি যোগ্য না, রাইট? এখন ফর এক্সাম্পল আমার একটা কলিগস ফ্রম চট্টগ্রাম, সে হচ্ছে এই মডেলটা ইউজ করতে চায়, তাহলে সে এই মডেলটা কিভাবে ইউজ করতে পারে? কি কোনো আইডিয়া? আমরা তো কোন একটা প্ল্যাটফর্মে এটা ওপেন করে রাখবো, যে কেউ যেখান থেকে করতে পারবে। সো প্ল্যাটফর্ম বলতে আপনি কি বোঝাচ্ছেন? গিটহাব অথবা হাগিং ফেস, এরকম কোনো প্ল্যাটফর্ম। রাইট, সো বেসিক্যালি আমরা যেটা করতে পারি, সো আমাদের একটা লাইক সার্ভার লাগবে, right? কিংবা সার্ভার বা ক্লাউড আমি যেটাই বলি, তো সেখানে হচ্ছে আমাদের এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? ইমপ্লিমেন্ট করলে ফ্রম এনিওয়ার আমার কলিগস আমার এটা হচ্ছে ইউজ করতে পারবে, রাইট? সো এই যে আপনার হচ্ছে একটা মডেল ক্রিয়েট করলেন, দেন তারপরে যে প্ল্যাটফর্ম গুলোতে যে ইমপ্লিমেন্ট করার যে দায়িত্বটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ডেটা ইঞ্জিনিয়াররা করে থাকে। সো ডেটা ইঞ্জিনিয়ার করার হতে হলে আপনাকে খুব ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে? নট নেসেসারিলি যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল জানতে হবে, আপনাকে ভালো, ইট ইজ মোর অ্যাকচুয়ালি প্রোগ্রামিং হেভি জব রোল, রাইট? তো যেহেতু আপনাকে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে, সাধারণত সব থেকে বেশি পপুলার হচ্ছে জাভাতে করা হয় সাধারণত অ্যাপ্লিকেশন, যেহেতু বা পাইথনে করতে পারেন। সো তো এটার জন্য হচ্ছে আপনাকে মোর প্রোগ্রামিং হেভি হতে হবে। এটা ডেটা ইঞ্জিনিয়ারিং জন্য হচ্ছে, যদি আপনারা হতে চান ডেটা ইঞ্জিনিয়ার, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা কোর্স করতে হবে অ্যাকচুয়ালি। আপনাদের এই কোর্সটা কিন্তু মূলত স্কোপের বাইরে ছিল। ওকে, এটাই হচ্ছে মূলত হাই লেভেলে আমাদের জব রোল। ওকে, সো আমার সাজেশন থাকবে আপনারা হচ্ছে শুরু করতে পারেন, যদি সবার তো ক্যাপাসিটি সেম না, রাইট? আপনার কাছে যদি মনে হয় যে আমরা এখনো স্ট্যাটিস্টিক্স হচ্ছে, মানে আমি এখনো কমপ্লিট হয়নি, আমাকে আরো সময় লাগবে, আপনারা খুব ইজিলি ডেটা অ্যানালিস্ট স্টার্ট করতে পারেন। ডেটা অ্যানালিস্ট স্টার্ট করলে মোটামুটি আপনারা ইন্টারভিউ বোর্ডে ভালো কম চ্যালেঞ্জ ফেস করবেন। আপনারা এসকিউএল মোটামুটি পারেন, মোটামুটি ভালোই পারেন এসকিউএল, পান্ডাসও ভালোই পারেন, তাহলেই আপনারা অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিস্টটাকে ট্রাই করতে পারেন। ওকে,
ওকে, সো এই পাঁচটার মধ্যে কার কোনো কোশ্চেন? না ভাই। সো আজকে আহ, আপনাদের এখন যেটা করতে হবে, হ্যাঁ, তো এখন যারা হচ্ছে আপনারা যদি এখনই জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা খুব রিসেন্টলি জবের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনাদের কিন্তু এখনই ফিক্স করতে হবে যে আপনারা অ্যাকচুয়ালি কোনটা টার্গেট করতে চাচ্ছেন। আপনারা যদি এখন টার্গেট করতে চান হচ্ছে ডেটা অ্যানালিস্ট, আপনারা এখন ফোকাস করতে পারেন হচ্ছে SQL এর উপরে এবং ডেটা ম্যানিপুলেশনের উপরে, রাইট? আপনারা যদি টার্গেট করতে চান ডেটা সায়েন্টিস্ট, আপনারা তাহলে কিন্তু সবকিছু আপনাদেরকে ফোকাস করতে হবে, রাইট? সো আপনারা যদি হচ্ছে এখন, না, যেটা যেটা আমরা ট্রাই করতেছি, রাইট? তো আপনাদের এই ক্লাসের আপনাদের প্রথম টাস্ক হচ্ছে, মানে আজকের ক্লাসের টাস্ক হচ্ছে আপনাদেরকে চুজ করা যে আপনারা অ্যাকচুয়ালি টার্গেট কোন করতে চান। So, আপনি টার্গেট করেন তাহলে যেটা হবে, আপনি খুব ইজিলি ইন্টারভিউ বোর্ডে ভালো করতে পারবেন। কাজ হচ্ছে আপনার টার্গেটেড ফিচার নিয়ে আপনার কাজ করবেন। সো এটা আরো ভালো আপনার প্রিপারেশন করতে পারবেন। আর আপনি যদি টার্গেট না করে হচ্ছে সবকিছুই মানে ধরতে চান, তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশনটা অনেক টাফ হবে, আপনাদের অনেক ভালো সময় দিতে হবে। আমি বলছি না যে আপনারা মানে করবেন না, আমি যেটা আগে বলেছি আপনাদেরকে সবার ক্যাপাসিটি কিন্তু সেম না। আপনার ক্যাপাসিটি যেটা আছে মনে হয় যে অ্যাকচুয়ালি এখন সবকিছু স্টাডি করা পসিবল না বা এই পরিমাণ আমার সময় নাই, আমি যেটা বলছি আপনার ডেটা অ্যানালিসিস দিয়ে শুরু করেন, দেন হচ্ছে আপনারা আস্তে 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 করতে পারেন, ঠিক আছে? তো আপনাদের প্রথম টাস্ক হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে আপনাদের টার্গেট করা যে আপনারা কোনটা চুজ করতে চান, যারা হচ্ছে আহ এখনই জবের জন্য অ্যাপ্লাই করার কথা ভাবছেন, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। সো আজকের আমাদের যদি ক্লাসে আমাদের যদি এই ক্লাসের যে কোনো টেকওয়ে থাকে, আপনাদেরকে টেকওয়েটা হচ্ছে আপনাদেরকে চুজ করতে হবে যে আপনারা অ্যাকচুয়ালি কোনটায় আহ কোন জবগুলোটাকে আপনি চুজ করতে চান, ঠিক আছে? এটা হচ্ছে আজকের টেকওয়ে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আর কিছু টেকওয়ে আপনাদেরকে দিব, যেটা হচ্ছে আহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে, ও আরেকটা টেকওয়ে আছে আমি যদি বলি, আমি যেটা বললাম ডিফারেন্সিয়েট ইয়োরসেলফ, রাইট? ডিফারেন্সিয়েট ইয়োরসেলফ, তো ডিফারেন্সিয়েট ইয়োরসেলফ জন্য হচ্ছে আমি যেটা বললাম যে আপনাদেরকে হচ্ছে আপনাদের কিছু ইউজ কেস তৈরি করতে হবে। তো আপনাকে আপনি যেটা করবেন যেটা হচ্ছে যে আমাকে ইন্টারভিউ বোর্ডে যদি এটা আমাকে কোশ্চেন করা হয়, তাহলে কিভাবে অ্যান্সার করব, ঠিক আছে? তো এই অ্যান্সারটা আমি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি নিজেকে, ঠিক আছে? তো এই ডিফারেন্সিয়েট তৈরি করার জন্য আপনাকে কিছু আগেই প্রস্তুতি নিতে হবে, তবে কি কোন কোন ক্ষেত্রে আপনি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারেন, এটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে মানে তৈরি করতে হবে। এখন তো চ্যাট জিপিটি আছে, রাইট? চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে অনেক কিছু সহজ করে ফেলছে আমাদেরকে। তো আপনি চ্যাট জিপিটি আপনার হেল্প দিতে পারেন, হেল্প নিয়ে হচ্ছে আপনাদেরকে কিছু 10-12টা আপনার ইউজ কেস তৈরি করতে পারেন, যে ইউজ কেসটা দিয়ে হচ্ছে আপনি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারেন ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে টেকওয়ে। একটা জিনিস আপনাকে করতে হবে, আর একটা জিনিস করতে হবে যে আপনি কোন জব রোলে হচ্ছে আপনার টার্গেট করতে চান, সেটা হচ্ছে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এই দুটো টেকওয়ে ফ্রম টুডেস ক্লাস। ওকে, আর কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? না ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।